আশা করছি আজকের এপিসোড আপনাদের অনেক ভালো লাগবে। বেশি কথা না বলে সবার আগে চলে যাব আজকের প্রথম ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আসসালামু আলাইকুম লিসেনার্স, আশা করি সবাই ভালো আছেন। এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি যার সঙ্গে ঘটেছে তিনি একজন পুলিশ কর্মকর্তা। সঙ্গত কারণে তার নাম, তার বর্তমান পদবি, তিনি কোথায় চাকরি করছেন এখন, কোথায় ঘটনাটি ঘটেছিল, কোন থানায়, এই বিষয়গুলো আমরা বলতে পারবো না, কারণ এই ঘটনাটি শুনলেই আপনারা বুঝতে পারবেন। ঘটনাটি যখন ঘটে সময়কাল 2010 সালের দিকে। ওই সময়ে উনি যেখানে ছিলেন ওই জায়গাতে ভয়ানক, শুধু ওই জায়গা না, মানে আশেপাশের বিশাল এরিয়া নিয়ে খুবই ভয়ানক কালবৈশাখী ঝড় হয়। কারণ ওই সময় বৈশাখ মাস ছিল, যেহেতু সারাদিন ঝড় হয়েছে, আর ওই এলাকাতে ঝড় হলেই ডাকাতির প্রবণতা বেড়ে যেত, আর বিভিন্ন জায়গা থেকে ডাকাতির খবরও আসছিল। এই কারণে সীমিত ফোর্স যা ছিল সেগুলো নিয়ে থানার বিভিন্ন অফিসাররা গাড়ি নিয়ে ওই সমস্ত এলাকাগুলোতে দ্রুত বেরিয়ে পড়েন। যার কারণে থানাতে মানুষ খুবই কম ছিল। সারাদিনই একই অবস্থা, রাতের বেলাও একই অবস্থা, বিশেষ করে ওই রাতের জন্য আর কি। তো থানার মধ্যেই একটা কোয়ার্টার ছিল, উনি তখনও বিয়ে করেননি, উনি ব্যাচেলর থাকতেন, ওই কোয়ার্টারে থাকতেন। তো রাত প্রায় 12টা কি 12:30 এমন একটা সময়। ওই সময় ওনার দরজায় ঠকঠক করে শব্দ হচ্ছে। তো উনি বের হয়ে যান, বের হয়ে গিয়ে দেখেন যে ওনাদের থানার বাগানের যে মালি সে এসেছে। তো সে সালাম দিয়ে বলে, স্যার একজন সাব ইন্সপেক্টর, তার নাম বলে, খবর পাঠিয়েছেন আপনাকে নাকি যেতে হবে ওখানে। তখন বলে যে আমি যাব, কিন্তু আমার সরকারি গাড়ির যে ড্রাইভার সে তো নাই, ও তো ছুটিতে। তখন বলে যে ওখানে নাকি ডাবল মার্ডার হয়েছে, ওখানে একটা ডাকাতি সংগঠিত হয়েছিল। ওই সময় ওই বাড়ির 2জন মানুষকে ডাকাতটা মেরে ফেলেছে। ওখানে আমাদের থানার সাব ইন্সপেক্টর সাহেব এবং ওখানে ফোর্স আছে, কিন্তু যেহেতু ডাবল মার্ডার এই কারণে আপনাকে একটু যেতে হবে। এখন ওই সাব ইন্সপেক্টরের ফোনে উনি ফোন করেন। ওনার ফোনে কিন্তু কিছুটা চার্জ ছিল, ওনার কয়েকটা ফোন ছিল, তার ভিতরে যেটা চার্জ ছিল সেটা দিয়ে তাকে ফোন করেন। এখন ফোন করে ওই সাব ইন্সপেক্টরের ফোন বন্ধ পান। তার যে কয়টা নাম্বার ছিল সেই কয়টা নাম্বারে ফোন করে বন্ধ পান। এখন বন্ধ যেহেতু পেয়েছেন, তখন উনি বলে যে তার ফোনেও তো পাচ্ছি না, নিশ্চয়ই তার ফোন চার্জ শেষ হয়ে বন্ধ হয়ে গেছে, যেহেতু সারাদিন ইলেকট্রিসিটি নাই। তখন ওই মালি বলে যে হ্যাঁ, তার ফোন বন্ধ, এই জন্যই লোক মারফত দ্রুত আমার কাছে খবর পাঠিয়েছে যেন আমি আপনাকে জানাই এবং আপনি দ্রুত সেখানে যান। ওনার যেহেতু ড্রাইভিং জানা ছিল, এই কারণে উনি ওনার যেই গাড়িটা সরকার থেকে দেয়া হয়েছিল সেটা নিয়েই উনি বেরিয়ে পড়েন। তবে বেরিয়ে পড়ার আগে ওনার যে সিকিউরিটির জন্য যেই জিনিসগুলো নেওয়া দরকার, ওনার সরকারি আর্মস সহ যেই জিনিসগুলো নেওয়া প্রয়োজন সেগুলো উনি নেন। এখন উনি ওই মালিকে বলেন, তাহলে তুমি আমার সাথে চলো। তখন ওই মালি বলে, স্যার আমি যেতে পারবো না। প্রথম কথা হলো, যে গ্রামে এই ঘটনা ঘটছে এই গ্রাম আমি চিনি না, আমাকে নিয়ে আপনার লাভ হবে না। আর দ্বিতীয় বিষয় হলো, আমার বাচ্চা খুবই অসুস্থ, এমনি ঝড় বাদল হয়েছে, তো আমি এখন কোনোভাবেই যেতে পারবো না। তো একজন সিনিয়র পার্সন তাকে কয়েকবার রিকোয়েস্ট করার পরও সে যেহেতু মুখের উপর না করে দেয়, তো বিষয়টা ওনার কাছে খুব একটা বেশি ভালো লাগে না। এই জন্য উনি আর তাকে রিকোয়েস্ট করেনও না যে তোমাকে যেতেই হবে। আর উনি চিন্তা করেন যে উনি তো এই জায়গা চেনেনও না, মানে যেই গ্রামের কথা বলেছে এই গ্রাম উনি চেনেনও না, তাহলে উনি কিভাবে এখন যাবেন? তো ওই মালিকে বলেন, তুমি না যাও, অ্যাটলিস্ট লোকেশনটা বলো, আমি কিভাবে গাড়িটা নিয়ে যাব। তখন ওই মালি একটা লোকেশন বলে দেয় যে মেইন রাস্তা থেকে এইভাবে গেলেই যে কোনো মানুষকে আপনি যদি বলেন দেখিয়ে দেবে। এখন এত রাত্রে, তারপর ঝড় হয়েছে, মানুষ পাবো কই? এটাও কিন্তু একটা সমস্যা। এদিকে থানায় ডিউটি করার মতো হাতে গোনা 1-2 জন মানুষ ছিল, মানে তাদেরকে নিয়ে আর বাহিরে যাওয়া যায় না, তাহলে থানা একদম ফাঁকা হয়ে যাবে, কারণ থানাতে তো অনেক গুরুত্বপূর্ণ জিনিস থাকে। এখন এই কারণে উনিও যেতে পারছিলেন না।
তো থানায় যারা দায়িত্ব ছিল তাদেরকে বলে দেন যে এরকম একটা খবর এসেছে, অমুক সাব ইন্সপেক্টর আমাকে খবর পাঠিয়েছে, আমি ওখানে যাই। তো থানার থেকে তারা বলে যে ঠিক আছে স্যার, সাবধানে যাবেন। তো উনি গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। উনি গাড়ি নিয়ে বের হয়ে প্রায় আধা কিলোমিটার মতো এগিয়েছেন, মানে ওই মালির দেখানো ওই পথে। তো আগানোর পরে একজন বৃদ্ধ মানুষকে দেখতে পান, 60-65 বছর বয়স হবে এরকম একটা মানুষ। তো তাকে দেখতে পান, দেখার পর গাড়ির কাছ নামিয়ে জিজ্ঞেস করেন যে মুরব্বী, আপনি কি ওই গ্রামটা চেনেন? বলে হ্যাঁ আমি চিনি। তখন সে বলে যে আমার সাথে যেতে পারবেন? বলে ওই গ্রামের পাশেই আমার বাড়ি, আমি ওইদিকেই যাচ্ছি, গাড়ি টাড়ি পাচ্ছিলাম না। বলে তাহলে উঠে পড়েন। তো উনি যেহেতু মানে নিজেই ড্রাইভিং করছিল ওই ভাই পুলিশ অফিসার, তো তার পাশের সিটে, যাতে করে উনি দেখিয়ে নিয়ে যেতে পারে, যেন তার পাশের সিটে বসান, মানে ড্রাইভিং যিনি করেন তার পাশে যে সিট রয়েছে সেখানে। তো ওঠার পরেই গাড়ি চলা শুরু করে। এখন চলা শুরু করার পর ওই যে মালি যেই পথ বলেছে ওই পথে, কারণ যেহেতু উনি ওইখানে জয়েন করেছে, কিছু কিছু পথ ঘাট তো উনি চিনেছিলেন, তো উনি ওই পথে গাড়ি নামিয়ে দিয়েছে। এখন গাড়ি নামানোর পর ওই মুরব্বি হঠাৎ করে বলে ওঠে, আমি যেদিকে আপনাকে গাড়ি নিয়ে যেতে বলবো এবং যেভাবে যেভাবে চালাতে বলবো আপনি সেভাবেই চালাবেন। এ কথা শোনার পরে উনি মানে বেশ বিরক্ত হন। এই কারণে বিরক্ত হন যে ওনাকে উঠানো হয়েছে যেন ঠিকভাবে ওই গ্রামে নিয়ে যেতে পারে তাকে, কেন ওই গ্রামে নিয়ে যাওয়ার পর তো সেখানে তাদের পর্যাপ্ত ফোর্স রয়েছে সাব ইন্সপেক্টরের সাথে, তার ফিরে আসতে তো কোনো সমস্যা নেই। কিন্তু এখন উনি ওই পথটা চিনছেন না, আর উনি গাড়িতে উঠে তাকে এইভাবে কমান্ড করছেন, এটা ওনার ভালো লাগে না, সত্য কথা বলতে যেটা। তো উনি আসলে তার উত্তরও দেন না। এখন রাতের বেলা যেতে হবে, এই লোকের সাথে যদি তর্কাতর্কি করি, লোক যদি রাগ করে নেমে যায় গাড়ি থেকে, তখন তো উনি ওই তার গন্তব্যে পৌঁছাতে দেরি হয়ে যাবে, যেহেতু তার জন্য অপেক্ষা করছে সেখানে তার ফোর্স। এখন উনি কিছু বলেন না, উনি চুপ থাকেন, গাড়ি চালিয়ে নিয়ে যান। বেশ খানিকটা পথ যাওয়ার পর ওই পথটা আবার কিন্তু এতটা ভালো রাস্তা ছিল না, তারপর ঝড় বৃষ্টি হয়েছে এবং এতটা ভাঙাচোরা ছিল, কিছু কিছু জায়গায় মানে ইট সুরকির কোনো চিহ্নই নেই, সেখানে মাটির রাস্তা হয়ে গেছে আর কি, খুবই বাজে অবস্থা। উনি এমন একটা জায়গায় এসে পৌঁছান যেখানে গাড়িটা কোন দিকে যাবে বুঝতে পারছে না, ডানে একটা রাস্তা আছে, বাঁয়ে একটা রাস্তা আছে। এখন ওই মুরব্বি তাকে বলছে যে আপনি ডান দিকে চালান গাড়ি, কিন্তু উনি যখন ওই মোড়ে চলে এসেছে হঠাৎ করে আর একটা মানুষ উনি দেখতে পান যে ওই মোড়ে দাঁড়িয়ে আছে। তখন ওই পুলিশ অফিসার ভাই উনি চিন্তা করছেন যে এই লোকের আচরণ তো বেশি সুবিধার না, এ আবার ঠিকঠাক মতো আমাকে নিয়ে যাচ্ছে, তো তাকে আমাকে কোনো বিপদে ফেলবে, এই চিন্তা করে উনি গাড়িটা ওখানে থামান। উনি ওনার পাশে থাকা যে কাঁচ রয়েছে সেই কাঁচ নামিয়ে ওই লোককে জিজ্ঞেস করেন যে ভাই ওই গ্রামটা কোন দিকে? তখন ওই লোকটি বলে যে এই যে বাঁ দিকে চলে যান। বাঁ দিকে যখন চলে যান ওই লোকটি বলেছে, তখন ওই পুলিশ অফিসার ভাই উনি পাশের ওই মুরব্বীকে বলছে আপনি বললেন ডান দিকে যেতে, আর ওই লোকটি বলছে বাঁ দিকে যেতে, তো আমি কোন দিকে যাব? আপনি আমাকে ভুল ডিরেকশন কেন দিলেন? তখন ওই লোকটি মানে বলে যে আমি আপনাকে ডান দিকে যেতে বলছি, আপনি ডান দিকেই যান, ডান দিকেই ওই গ্রাম। তখন ওই ভাই খুব বিরক্ত হয় এবং উনি চিন্তা করেন যে উনি বাঁ দিকেই যাবেন। বাঁ দিকে যাওয়ার জন্য যখনই উনি ওনার স্টিয়ারিংটা গাড়ির স্টিয়ারিংটা যখন ঘোরাবেন বাঁ দিকে নিয়ে যাওয়ার জন্য, তখন ওই বৃদ্ধ লোকটি খপ করে তার হাত চেপে ধরে। তখন ওই ভাই ফিল করেন ওনার হাতটা অস্বাভাবিক রকমের ঠান্ডা এবং চোখ বড় বড় করে রাগী কণ্ঠে বলে ওঠে, আপনাকে না বললাম আপনি ডান দিকে যান, আপনি বাঁ দিকে যাচ্ছেন কেন? তার এই ধমক শুনে উনি আসলে কি যে বলবেন উনি নিজেও মানে ভাষা খুঁজে পাচ্ছিলেন না। তো উনি যখন বুঝতে পারলেন যে এই লোকটি তার উপর প্রভাব বিস্তার করার চেষ্টা করছে, ওই লোকটিও বুঝতে পারে যে সে খুব বিরক্ত হয়েছে। তখন ওই লোকটি বলে যে আপনি বাঁ দিকে যেতে চাচ্ছেন, আপনি ভালো করে খেয়াল করেন তো বাঁ দিকে কি আছে। উনি ভালো করে খেয়াল করে যে একটু আগে যেখানে বাঁ দিকে একটি রাস্তা দেখেছেন সেখানে রাস্তার নামগন্ধও নেই, সেখানে বিশাল মাঠ। তখন উনি চিন্তা করে কি ব্যাপার, একটু আগেই না এখানে রাস্তা দেখলাম, এখন দেখি মাঠ, ঘটনা কি? তো উনি এই বিষয় নিয়ে আর কথা বাড়ান না,
উনি ডান দিকে গাড়ি নিয়ে যান। ডান দিকে যখন গাড়ি চলা শুরু হয়েছে তখন ওই বৃদ্ধ লোকটি বলছে যে আমি আবারও বলছি, আমি যেভাবে যেভাবে গাড়ি চালাতে বলবো সেভাবে গাড়ি চালাবেন। যদি কোনো মানুষের গায়ের উপর দিয়ে গাড়ি উঠায় নিয়ে যেতে হয়, আমি যদি সেটা বলি সেটাই করবেন। গাড়ি আর ব্রেক করবেন না কোনোভাবেই, এবং রাস্তার কোনো মানুষের সাথেও আর কখনোই কোনো কথা বলবেন না। তখন ওনার এই কথা শুনে ওই পুলিশ অফিসার ভাই বেশ শিহরিত হন। একটু আগেই যেহেতু অদ্ভুত একটি ঘটনা ঘটেছে, তাই ওনার কথা শোনেন, চুপ থাকেন, তবে একটি কথা বলেন যে আপনি আমাকে কোনো মানুষের গায়ের উপর দিয়ে গাড়ি উঠিয়ে নিয়ে যেতে বলবেন আর আমি সেটা উঠাবো। এটা কি কোনো শোভনীয় কাজ? না, এটা আইনসঙ্গত কাজ। আমরা আইনের লোক হয়ে কি এটা করতে পারি? আইনের লোক কেন, কোনো স্বাভাবিক মানুষও তো এটা করতে পারে না। তখন ওই বৃদ্ধ লোকটি বলে, আমি যেভাবে করতে বলবো আপনি সেভাবেই করবেন। এর যদি ব্যতিক্রম করেন তাহলে আমার কিছু হবে না, কিন্তু আপনার অনেক ক্ষতি হবে। এখন কি ক্ষতি হবে সেটা উনি জিজ্ঞেস করেন না, উনি মনে মনে রাগে গজগজ করতে থাকেন। ওনার শুধু যাওয়ার দরকার ওই প্লেস পর্যন্ত, এই জন্য অনেক কিছুই উনি হজম করে নিচ্ছেন। তো উনি কিছুটা পথ আগানোর পরে হঠাৎ করে দেখে একটা বৃদ্ধ মহিলা রাস্তা পার হচ্ছে, সাদা শাড়ি পরা, হাতে একটি লাঠি রয়েছে, লাঠির উপর ভর করে করে উনি রাস্তা পার হচ্ছেন। তখন যেহেতু রাস্তা পার হচ্ছে, ওই কারণে ওই পুলিশ অফিসার ভাই গাড়িটা স্লো করে দেয়, এবং এতটা স্লো করে যে গাড়িতে থামিয়ে দিতে হয়, তা না হলে ওই বৃদ্ধ মহিলার গায়ের উপর দিয়ে গাড়ি চলে যাবে। আর উনি খুবই আস্তে রাস্তা পার হচ্ছিলেন। তখন গাড়ির মধ্যে থাকা যে মুরব্বী ছিলেন উনি বলছেন যে এই মহিলার গায়ের উপর দিয়ে গাড়ি উঠায় দেন। তখন ওই পুলিশ অফিসার ভাই তাকে ধমক দেন যে আপনি যা বলবেন তাই শুনতে হবে, আমি এই মহিলার গায়ের উপর দিয়ে গাড়ি উঠাই দিই আর মহিলা মারা যাক। তখন এই কথা যখন ওই যে ঘাড় ঘুরিয়ে তার সাথে কথা বলছিল, তখন উনি বলছে ওই মুরব্বী ওই পুলিশ অফিসার ভাইকে যে আপনি যে মহিলার কথা বলছেন দেখেন তো মহিলা এখানে আছে কিনা, মহিলা কোথায়? তখন পুলিশ অফিসার ভাই তাকিয়ে দেখেন, তাই তো, মহিলা কোথায় গেল? তখন ওই লোকটি দেখিয়ে দেয় যে ওই যে দেখেন মহিলা। তখন ওই ভাই তাকিয়ে দেখে ওই রাস্তা ক্রস করে ওই মহিলা মাঠের দিকে চলে যাচ্ছে, এবং এমন দ্রুত গতিতে যাচ্ছে মনে হচ্ছে সে দৌড়িয়ে যাচ্ছে না, সে উড়ে উড়ে যাচ্ছে। এবং সে যেদিকে যাচ্ছে সেদিকে কোনো ঘর বাড়ি নেই, শুধু মাঠ আর মাঠ, ফসলি জমি। চাঁদের আলোতে উনি স্পষ্টভাবে সেটা দেখতে পান। যদিও ওই সময় ঝড় থেমে গেছে, মাঝে মাঝে মেঘের আড়ালে চাঁদ উকি দিচ্ছিল, ওই সময় চাঁদের আলোতে উনি এটা দেখতে পান। তো দেখার পর উনি তখন বোঝেন যে এই মহিলা কি স্বাভাবিক কোনো মানুষ? তা না হলে এত জোরে কিভাবে সে দৌড়াচ্ছে ওই মাঠের মধ্যে দিয়ে? মাঠের মধ্যে তো আইলের উপর দিয়ে ভালো করে হাঁটাই যায় না, উনি দৌড়াচ্ছে কিভাবে? তখন উনি চিন্তা করেন যে এই মহিলা কি স্বাভাবিক কোনো মানুষ না অন্য কিছু। যাই হোক, এই কথা ভাবছেন, উনি আবার গাড়ি চালানো শুরু করে দেন। উনি আগাচ্ছিলেন, আগাতে হঠাৎ করে একটি ভয়ানক কুকুর দেখতে পান, এবং কুকুরটা এত বড়, মহিষের আকৃতির একটা কুকুর। সে রাস্তার উপরে শুয়ে আছে এবং ঘাড়টা উঁচু করে ওই গাড়ির দিকে তাকিয়ে আছে, আর মুখ থেকে জিহবা বের করে সে শ্বাস নিচ্ছে, এবং জিহবা দিয়ে লাল পড়ছে আর কি, লালা পড়ছে যেটা আমরা বলি আর কি। তো এখন কুকুরটা গাড়ি দেখেও সরে না, কুকুরের কোনো ভ্রুক্ষেপই নেই, কুকুরের মতো আছে, যে একটি গাড়ি আসে তাকে সরে যেতে হবে এরকম কোনো ফিলিংস ওই কুকুরের মধ্যে দেখা যাচ্ছে না। তখন ওই বৃদ্ধ লোকটি বলে যে অনেক কথাই তো আমার কথা আমি অনেক কথা বললাম, আপনি তো শুনলেন না, এবার একটা কথা শোনেন, এই কুকুরের গায়ের উপর দিয়ে গাড়িটা উঠাই দেন। ওই সময়ে আসলে উনি আর গাড়ি থামান না, কুকুরের গায়ের উপর দিয়ে গাড়ি উঠাই দেন। কিন্তু গাড়ি উঠিয়ে দেওয়ার পর ওনার চিন্তা হয় যে আচ্ছা কুকুরের কি হলো? তখন গাড়ির গতি থাকা অবস্থাতে উনি পেছন দিকে একটু ঘুরে তাকান। গাড়ির পেছনে যে লাল যে রেড লাইট আছে, ওই রেড লাইটের আলোতে তিনি দেখতে পান, যেহেতু একটু ব্রেক করেছিলেন, রেড লাইটটা জ্বলে ওঠে, দেখে যে ওই কুকুরটা দিব্যি ওভাবেই বসে আছে। সে যে তার গায়ের উপর দিয়ে গাড়ি উঠিয়ে নিয়ে গেছে, তার তো মারা যাওয়ার কথা, রক্তারক্তি হয়ে যাওয়ার কথা, কিন্তু না, তার কিছুই হয়নি, কুকুরটা ওভাবেই বসে আছে। তখন ওই মুরব্বী বলে যে এবার বুঝতে পেরেছেন যে কেন আমি আপনাকে বারবার সতর্ক করছি? তখন ওই পুলিশ অফিসার ভাই বলে যে হ্যাঁ ঠিক আছে, আপনার কথা বুঝতে পেরেছি, এখন কোন দিকে যেতে হবে? চলেন, ওই গ্রামটা আর কত দূর? বলে যে ওই গ্রামের খুব কাছেই চলে এসেছি,
আপনার আর কোনো সমস্যা নেই, সামনে রাস্তা যেদিকে যাচ্ছে আপনি ওদিকে যান। তো উনি মাত্র কয়েক মিনিট গাড়ি চালানোর পরেই উনি পাকা রাস্তায় উঠে পড়েন, পিচ ঢালা রাস্তা। তখন ওই পুলিশ অফিসার ভাই বলে যে কি হলো, ওই গ্রাম কোন দিকে, আমরা তো মেইন রাস্তায় চলে আসছি। তখন বলে যে চলেন, এদিকেই গ্রাম। তখন ওই মুরব্বী তার হাতের ডান দিকে গাড়ি ঘুরিয়ে নিয়ে যেতে বলেন। তখন উনি হাতের ডান দিকে গাড়ি ঘুরিয়ে নিয়ে যান। কিছু সময় ড্রাইভ করার পর হঠাৎ করে উনি নিজেকে আবিষ্কার করেন ঠিক থানার সামনে, গাড়ি নিয়ে থানার সামনে চলে আসছে। উনি তো অবাক যে কই সেই গ্রাম কই, আমি তো আবার সেই থানার সামনে চলে আসলাম, কিন্তু গোলক ধাঁধার মতো অবস্থা। তো যখনই ওই মুরব্বীকে কিছু বিষয় জিজ্ঞেস করতে যাবেন তখনই দেখেন গাড়ির মধ্যে মুরব্বী নাই। উনি তো এবার মারাত্মক রকমের একটা হাই ভোল্টেজ শফট খান আর কি, যে গাড়ির মধ্যে থেকে এই মুরব্বী কোথায় গেল, আমি তো তাকে নামালামও না, এই মুরব্বী কোথায় চলে গেল। তো যাই হোক, উনি চিন্তা করেন হয়তো বা নেমে গেছে কোনোভাবে, কিন্তু চিন্তা করলো যে মুরব্বী নামার আগে একবারের জন্য আমাকে বলেও গেল না, এটা কেমন ভদ্রতা, এই চিন্তা করেছে আর কি। তো যাই হোক, থানায় উনি গাড়ি ঢুকিয়ে দেন। তখন আর গাড়ি নিয়ে রাস্তায় আর বের হন না, কারণ রাস্তায় এতগুলো ঘটনা ঘটেছে, উনি আর সাহস করেন নাই। উনি চিন্তা করেন যা হয় হবে, সকালবেলা আমি যাব অন্য লোক সাথে নিয়ে। তো উনি ওনার কোয়ার্টারে গিয়ে ঘুমিয়ে পড়েন, যদিও ওনার ঘুম আসছিল না, কারণ উনি বিভিন্ন প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছিলেন না। যে বের হলাম, এক মুরব্বী দেখা পেলাম, আবার ওই মোড়ে একজন লোক পেলাম, সে বাম দিকে যেতে বলল, পরে বাম দিকে রাস্তা দেখা গেল না, তারপরে একজন বৃদ্ধা মহিলার দেখা পেলাম, তারপর একটা কুকুর দেখতে পেলাম, আবার ঘুরে আবার থানার সামনে চলে আসলাম, আসলে হলোটা কি, সারা রাত আমি কি করলাম। ওনার ঘুম আসছিল না, কিন্তু এভাবে চিন্তা করতে করতে একটা সময় উনি ঘুমিয়ে পড়েন। সকালবেলা উনি দেখতে পান সেই মালি বাগানে পানি দিচ্ছে, আর ঝড়ে কিছু গাছ নুয়ে গিয়েছিল, ফুল গাছ, সেগুলো ঠিক করছে। তখন ওই মালিক উনি ডাক দেন এবং বলেন যে কি ব্যাপার, তুমি কি ডিরেকশন দিলা, ওই গ্রামে যাওয়ার কথা বললা, আমি তো ওই গ্রাম আর খুঁজে পেলাম না। মালি তো আকাশ থেকে পড়ে, স্যার কি বলেন, আমি আপনাকে কখন যেতে বললাম, বলে তুমি না রাত 12টার পরে আসলে আমার বাসায়, এসে বললা যে অমুক গ্রামে যেতে হবে। বলে কি বলেন স্যার, আমার তো বাচ্চা অসুস্থ, আমি তো কালকে বেরই হই নাই বাসার থেকে, কালকে থানা থেকে আমার ডিউটি শেষ করে যখন আমি চলে যাই, এরপর থেকে আমি বাসা থেকে বেরই হই নাই, তারপর ঝড় বদল হয়েছে, আমি তো আসি নাই। উনি তখন মানে ওই পুলিশ অফিসার বড় ভাই, উনি হলো যখন ওনার অফিস রুমে যাচ্ছিলেন তার আগেই ওই মালির সাথে উনি মানে দেখা হয়, এই কারণে তাকে এই বিষয়টি জিজ্ঞেস করেন। এরপরে উনি অফিস রুমে যান এবং ওই সাব ইন্সপেক্টরকে ডেকে পাঠান। তো সাব ইন্সপেক্টর আসে, বলে কি ব্যাপার, কালকে আপনি আমাকে খবর পাঠিয়েছিলেন, তো আমি তো বিভিন্ন সমস্যা পড়ে গিয়েছিলাম আর ওই গ্রামে পৌঁছাতে পারিনি, তো চলেন এখন চলেন, বা এখন কি অবস্থা সেটার। ওই সাব ইন্সপেক্টর তো আকাশ থেকে পড়ে যে স্যার কি বলেন আপনি, আমি আপনাকে কখন কাকে দিয়ে ডেকে পাঠাইলাম। তখন উনি বলতেছে যে ওই গ্রামের নাম বলে, ওখানে ডাবল মার্ডার হয়নি, ডাকাতটা ডাবল মার্ডার করেনি একই পরিবারের 2 জন সদস্যকে। বলে না, তো এরকম কোনো তথ্য আমি জানি না। হ্যাঁ, ডাকাতি হয়েছে অন্য গ্রামে, সেই খবর পেয়ে আমরা সেখানে গিয়েছিলাম, কিন্তু মার্ডার হয় নাই তো গতকাল কোথাও। সে তো আকাশ থেকে পড়ে। মালি বলে যে সে আসে নাই, সাব ইন্সপেক্টর বলে যে সে খবর পাঠায় নাই, তাহলে হলোটা কি। তখন ওই মালিক আবার ডাকা হয়, মালি আসে। তখন মালি তাকে বলে যে স্যার আপনি কোন গ্রামের নাম বললেন, আবার বলেন তো। তখন ওই ভাই ওই গ্রামের নামটা আবার বলার পরে বলে যে স্যার আপনি তো মনে হয় বিশাল একটা বিপদের হাত থেকে আল্লাহ রক্ষা করেছে আপনাকে। কেন? আপনি যে গ্রামের নাম বলেছেন সেখানে তো কোনো ঘর বাড়িই নেই, ওটা একটা বিশাল ফসলের মাঠ, ওখানে বট গাছ আছে, অনেক আগে শ্মশান ছিল, বা এখনো মাঝে মাঝে কিছু মানুষ ওখানে দাহ করা হয়, ওখানে তো অনেক মানুষ ভয় পায়, যায় না ওখানে, তো ওখানে মানুষই যায় না, ওখানে কোনো বাড়িতে 2 জন মার্ডার হবে এটা তো হতেই পারে না। তখন অন্য পুলিশ যারা ছিলেন, যারা অনেক পুরাতন ওই থানায় ছিল, যারা ওই আশেপাশের জায়গা ছিল, তারাও তো একই কথা বলে যে হ্যাঁ ওখানে তো আসলে কোনো ঘর বাড়ি নেই। তো উনি এই বিষয়টা নিয়ে আর কথা আগান না। উনি বুঝতে পারেন বড় ধরনের একটা বিপদ থেকে আল্লাহ ওনাকে হেফাজত করেছেন, কিন্তু ওনার সাথে কি ঘটলো এই বিষয়টার সমাধান উনি পাচ্ছিলেন না কোনোভাবেই। পরবর্তীতে উনি যখন ঢাকায় আসেন, ঢাকায় আসার পর মানে যখন ছুটিতে এসেছেন আর কি, তখন একজন খুব ভালো মানের
আলেমের কাছে এই বিষয়টা সবিস্তরে খুলে বলেন। তো আলেম ওই বিষয়টি শোনার পর ওই আলেম আবার খুব খুব বড় মাপের একজন বুজুর্গ মানুষ ছিলেন। তার কাছে আবার বেশ কিছু বুজুর্গ জিন, মানে ওই আল্লাহওয়ালা জিন তার কাছে আসতো। তখন ওই জিনদেরকে তিনি ডাকেন এবং বলেন যে এই যে ঘটনাটি ঘটেছে এটা আসলে কি কারণে ঘটেছে, এই বিষয়টির বিস্তারিত খোঁজখবর নিয়ে আমাকে জানাও। মোটামুটি আধা ঘন্টা সময় পর ওই হুজুর ওই পুলিশ অফিসার ভাইকে কিছু বিষয় খুলে বলেন যে আপনি যখন চাকরিতে নতুন জয়েন করেছেন তখন এক মানুষের সাথে আপনি খারাপ ব্যবহার করেছিলেন। যদিও খারাপ ব্যবহারটা তার প্রাপ্য ছিল, কিন্তু ওই লোকটি ছিল একজন ব্ল্যাক ম্যাজিশিয়ান। সে ক্ষিপ্ত হয়ে তার অনুগত কিছু দুষ্টু জিনকে আপনার পিছনে লেলিয়ে দেয়। কিন্তু আপনি রেগুলার সালাত আদায় করেন, জিকির আজগার করেন, যার কারণে ওই দুষ্টু জিনগুলো আপনার ক্ষতি করার সুযোগ পাচ্ছিল না। আর যেহেতু তারা এই সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করছিল এবং আপনার পিছনে লেগেই ছিল, এমন একটি সুযোগ পেয়ে গিয়েছিল ওই রাতে তারা ওই মালির সুরত ধরে আপনাকে বাড়ি থেকে বের করে আনে এবং আপনাকে রাস্তায় নিয়ে যায়। আপনি যখন রাস্তায় গিয়েছিলেন তখন ওখানে যে বৃদ্ধ মানুষটির সাক্ষাৎ আপনি পেয়েছিলেন, সে একটি ভালো জিন ছিল। সে আপনাকে চিনত। আপনি যখন মসজিদে নামাজ পড়তে গিয়েছিলেন, ওই জিনটিও ওই মসজিদে নামাজ পড়েছিল, মানুষের বেশে আপনাকে সে দেখেছিল। আপনি যখন বিপদে পড়তে যাচ্ছিলেন, ওই জিনটি দূর থেকে বুঝেছিল যে একটি পিশাচ জিন আপনার থানার মালির সুরত ধরে আপনাকে বাড়ি থেকে বের করে নিয়ে আসে। তখনই সে বুঝতে পারে যে আপনাকে ওরা একটা বড় ধরনের বিপদে ফেলবে। কিন্তু ওই দুষ্টু জিনটি আমার উপস্থিতি টের পেয়ে যায়, মানে আমার উপস্থিতি বলতে ওখানে যে একটা ভালো জিন উপস্থিত ছিল সে সেটা টের পেয়ে যায় এবং সে আর সাহস করে না বের হওয়ার, এবং সে বিভিন্ন উল্টাপাল্টা কথা বলে সে আর ওই পুলিশ অফিসারের সাথে বের হয় না। যদি বের হতো তাহলে সত্যিই তাকে বড় ধরনের একটা বিপদে পড়তে হতো। সে যখন গাড়ি নিয়ে বের হয় তখন ওই পিশাচ জিনেরা বিভিন্ন মায়া জালে তাকে ফেলার চেষ্টা করে। আর ওই যে ভালো জিনটি সে মানুষের বেশে রাস্তায় দাঁড়িয়ে থাকে এবং তাকেই উনি ওই গাড়িতে তুলে নেন। এবং তুলে নেওয়ার পর বিভিন্ন বিষয়গুলো যখন সামনে চলে আসে, যে প্রথমে একটা মানুষ হাতের বাম দিকে দেখিয়ে দিল, এটি মূলত ওই পিশাচ জিনদেরই একজন ছিল যে তাকে বিপদে ফেলার চেষ্টা করেছিল, কিন্তু সে পারেনি। পরবর্তীতে ওই বৃদ্ধ মহিলার সুরতে যে এসেছিল সেও একটি দুষ্টু জিন ছিল। কোনো মতে যদি সে গাড়িটা থামিয়ে নামতো ওই বৃদ্ধ মহিলাকে সাহায্য করার জন্য, তাহলেই অবস্থা খারাপ হয়ে যেত। কিন্তু সে গাড়ি থেকে নামেনি, কারণ তাকে নামতে খুব ভালোভাবেই বাধা দিয়েছিল ওই তার পাশের সিটে বসে থাকা মুরব্বী সুরতে যেই জিনটি। তারপরে ওই কুকুরকে সরানোর জন্য যদি সে গাড়ি থেকে নামতো, ওই কুকুরটি তাকে আক্রমণ করে বসতো। তো যাই হোক, ওইখান দিয়ে ঘুরিয়ে মূল রাস্তায় উঠিয়ে ওই জিনটি তাকে আবার থানার সামনে এসে দিয়ে যায়। তো একটি মানুষের সাথে যখন সে খারাপ ব্যবহার করেছিল, তার অনুগত দুষ্টু পিশাচ জিনদেরকে সে লিলিয়ে দিয়েছিল ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে, কিন্তু সে কোনো ক্ষতি করতে পারেনি। তো ওই ভালো জিনটি আল্লাহর রহমতে তাকে সাহায্য করেছিল, যার কারণে ওই রাত্রে সে বিপদে পড়েনি। তো যাই হোক, এরপরে উনি বিষয়টা বুঝতে পারেন যে আসলে কি হয়েছিল, কিন্তু এই বিষয়টি উনি তেমন কোনো আলোচনায় আর কখনোই আনেননি, কারোর সাথে আলোচনা করেননি। উনি বেশ কিছুদিন এই বিষয়টি কেন হলো সেটা নিয়ে ভেবেছিলেন। পরবর্তীতে ভালো আলেমের সাথে কথা বলে এই বিষয়টি নিশ্চিত হয়েছিলেন, এবং উনি কার সাথে খারাপ ব্যবহার করেছিলেন সেই লোকটিকে আর উনি স্মরণ করতে পারেননি, যে তার বাড়ি কোথায়, কিভাবে কি স্মরণ করতে পারেননি। তবে পরবর্তীতে তার সাথে আর কোনো ঘটনা ঘটেনি। তো এটি ছিল ঘটনা। আসসালামু আলাইকুম লিসনার্স, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডক্টর আলিফ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমরা চলে যাচ্ছি আমাদের জাহিদ ভাইয়ের ঘটনায়। আপনারা সবাই জানেন যে জাহিদ ভাই বাঁধন নামে একটা ছেলের কাজ করেছিল। ওই ছেলের কাজটা করার সময় তিনি ঘাড়ে একটা ব্যথা পেয়েছিলেন, আপনাদের নিশ্চয়ই মনে আছে। তার থেকে একটা রোগে তিনি আক্রান্ত হন। পুরো 1 বছর তিনি নিজেকে সবকিছু থেকে দূরে রেখেছিলেন,
একদিন ডাক্তারের সাথে দেখা করে ফেরার পথে তার সাথে একজন লোকের দেখা হয়। তিনি তার পরিচিত ছিলেন। তিনি জাহিদ ভাইকে অনেক জোর করেন তার পরিচিত একজনের একটা সমস্যার সমাধানের জন্য। জাহিদ ভাই রাজি হয় এবং বলে আগামীকাল যাব সেই মহিলাকে দেখতে। সেদিন ভোরে ফজরের নামাজ পড়ার মধ্যেই জাহিদ ভাই ঘুমিয়েছিল, যা ছিল পুরো অস্বাভাবিক। জাহিদ ভাই ঘুমের মধ্যে স্বপ্ন দেখতে পায় একটা গাড়ির মধ্যে পেছনের সিটে জাহিদ ভাই বসা, ড্রাইভিং সিটে ড্রাইভার, জাহিদ ভাইয়ের সামনের সিটে একজন লোক ফোনে কথা বলতে বলতে ড্রাইভারকে বলে গাড়ির সামনের দিকে নিয়ে যেতে। গাড়ির সামনে এগোনোর সাথে সাথেই পেছনে একটা শব্দ হয় এবং রীতিমতো ধাক্কার মতো লেগে জাহিদ ভাইয়ের ঘুমটা ভেঙে যায়। তো জাহিদ ভাইয়ের মধ্যে একটা ভয় কাজ করতে শুরু করে, কারণ জাহিদ ভাই যেহেতু যদি স্বপ্নে বা ঘোরের মধ্যে কিছু দেখে এবং হুবহু তা বাস্তবে পরিণত হয়, তাই সেদিন জাহিদ ভাই খুব সাবধানে ছিল পুরোটা দিন। মাগরিবের নামাজ পড়ে জাহিদ ভাইয়ের সেই পরিচিত লোক তার পরিচিত লোকের সাথে ফোনে পরিচয় করিয়ে দেন, যার নাম মিঠু। তিনি জাহিদ ভাইকে বিস্তারিত জানান তার সমস্যার কথা। তার মায়ের নাম বিলকিস সুলতানা। তিনি একজন ছিলেন শিক্ষক কর্মজীবনে, প্রায় 60 বছর হবে তার বয়স। তিনি বোঝার বয়স থেকে কখনোই নামাজ কালাম আদায় করেনি। 2010 সাল তিনি মিশর গিয়েছিলেন ভ্যাকেশন পালন করতে সপরিবারে। বলে রাখা ভালো, বিলকিস মানে মিঠুর মা, এবং তাদের পরিবার ধর্মচর্চা করতো না কোনোভাবেই। একদিন তারা কায়রো মিউজিয়ামে যান মমি এবং অন্যান্য নিদর্শনসমূহ দেখতে। সেখানে যাওয়ার কিছুক্ষণ পর মিঠুর মা অসুস্থ বোধ করতে শুরু করেন এবং হঠাৎ সেই মিউজিয়াম থেকে তিনি বের হয়ে নিরুদ্দেশ হয়ে যান। 2 দিন পর তাকে আবু সিম্বল টেম্পলের কাছে লেক নাসেরের পারে তাকে পাওয়া যায়। কিভাবে তিনি গেলেন, সেখানে গেলেন, তিনি বলতে পারেননি কাউকে। বেশ কিছু নিয়ম অমান্য করায় তাদের মিশর ত্যাগ করতে বলা হয় এবং তারা সেখান থেকে লন্ডনে যান এবং পরে ঢাকায় ফিরে আসেন। তো মিঠু ভাই জাহিদ ভাইকে বলেছিলেন যে মিউজিয়াম থেকে বের হয়ে যাওয়ার পর তাদের পরিবারের সাথে একটার পর একটা অঘটন ঘটেই যাচ্ছিল। তার মায়ের আচরণের পরিবর্তন চলে আসে। তার মাকে লেক নাসেরের পার থেকে উদ্ধার করার পর যখনই তাকে জিজ্ঞেস করা হতো তিনি ওখানে কিভাবে গিয়েছিলেন, 2 দিন কোথায় ছিলেন, তিনি উত্তর দিতেন তিনি জানেন না, তার কিছুই মনে নাই। তার কেবল এতটুকুই মনে ছিল তিনি তুতেন খামেনের সোনার মুকুটটি দেখেছিলেন। তিনি দেখতে পান সেই মুকুটটি জীবন্ত হয়ে ওঠে এবং তার দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে আছে। এরপর থেকে তার আর কিছু মনে নেই। তো মিঠুর মা ঢাকায় একাই ফিরে আসেন লন্ডন থেকে। ওনার কিছুক্ষণ পর পর যে কোনো কিছু ভুলে যাওয়ার সমস্যা শুরু হয়। তিনি কিছু শৌখিন পাখি পুষতেন। একদিন রাতে তিনি ঘুমিয়েছিলেন, ওনার ঘুম ভেঙে যায় তার পোষা পাখিদের কথা শুনে। হ্যাঁ ভাই, পোষা পাখিদের কথা শুনতে পাচ্ছিলেন। তিনি শুনতে পাচ্ছিলেন একটি পাখি আরেকটি পাখিকে বলছে, আমার মুখে কেন থুতু মারলি, আমি তোর হাড় ভেঙে উল্টো ঝুলিয়ে রাখবো। অপর পাখিকে তিনি বলতে শুনতে পান, আমি কিছুই করিনি। এরপর তিনি দেখতে পান খাঁচার মধ্যেই 2টি পাখি মারামারি শুরু করেছে এবং মুহূর্তের মধ্যে একটি পাখির ঘাড় ভেঙে যায় এবং সেই পাখিটা তিনি খাঁচার কাছে আসার কয়েক সেকেন্ড আগেই মারা যায়। অপর পাখিটা দাঁড়িয়ে থাকে। তিনি খাঁচার দরজা খুলতে যাবে, সে সময় জীবিত পাখিটা তার এক পা দিয়ে সেই দরজাটা আটকে দেয় এবং এমনভাবে শারীরিক ভঙ্গি করে দাঁড়ায় সেই পাখিটা, যা দেখে আবছা অন্ধকারে মনে হচ্ছিল কোনো মানুষ দাঁড়িয়ে আছে ছোট্ট সেই খাঁচার ভেতর। তিনি লক্ষ্য করলেন তার শরীর ভয়ে ভার হয়ে যাচ্ছে, মাথায় চক্কর অনুভব করতে লাগলেন। সেই পাখিটা ডানা ঝাপটে দেয়। আচমকা ডানা ঝাপটানোর মধ্যে শব্দে তিনি ফ্লোরে পড়ে যান। তিনি দেখতে পান সেই ছোট্ট পাখিটা বের হয়ে খাঁচা থেকে এবং ফ্লোরে উড়ে এসে বসার পর সাথে সাথে পাখিটার আকৃতি বড় হতে শুরু করে। তা দেখে মিঠুর মা চিৎকার দিয়ে দরজা খুলে বের হতে যাবেন। সেই সময় তিনি লক্ষ্য করেন দরজার অন্য পাশ দিয়ে লাগানো। তিনি তার কাজের লোককে ডাকছিলেন, তখন সেই পাখির আকার নেয়া জিপটি তার পেছন থেকে বলে, তোকে এতটা যন্ত্রণা দিব যে যা কোনোদিনও তুই কল্পনা করতে পারবি না। এটা শুনে তিনি পিছনে ঘুরে গেলেন এবং দেখলেন কেউ নেই। দরজাটা খুলে যায়। তখন তিনি তার কাজের লোককে ডেকে আনেন এবং ফিরে এসে আলো জ্বালিয়ে দেখতে পান তার একটা পাখি খাঁচার ভেতর মৃত, আর একটা পাখি নেই। অনেক খোঁজাখুঁজি করে সেই পাখি পাওয়া যায় না আর। মিঠুর মা চিন্তায় পড়ে যান, কি হলো এটা, কিভাবে কি হলো, সেই চিন্তায় বেশ কয়েকদিন পার হয়ে যায়। মিঠুর মা লক্ষ্য করেন তার বাসা প্রচন্ড রকমের অন্ধকার হয়ে যেত দিনের বেলাতেও। আলো জ্বালালেও একটা কালো ভাব থেকেই যেত। শক্তিশালী কোনো কিছুর অনুভব করতে লাগলেন তিনি। এরই মধ্যে একদিন রাতে তার কাজের বুয়া রান্না করে পাশের একটা ঘরে কিছু একটা তাল মেলানোর শব্দ শুনতে পেলেন। সে তখন সেই ঘরের দরজা খুলে দেখতে না পেয়ে পিছনে ঘুরতেই তিনি দেখতে পান একটা কালো ছায়া দাঁড়িয়ে আছে, হাতে বড় হাতুড়ি নিয়ে। বুয়া মিঠুর মাকে ডাকার আগেই
সেই ছায়া মূর্তি মিঠুর মায়ের ঘরে চলে যায় এবং কি যেন একটা অজানা ভাষায় বলতে শুরু করে। তো বুয়া মিঠুর মাকে ডাকতে থাকে এবং একসময় বিরক্ত হয় মিঠুর মা তাকে রুমের ভেতর থেকে ঝাড়িয়ে দিয়ে বলে, মানে চলে যেতে বলে। সেই রাতে কিছুক্ষণ পর বুয়া তার পায়ে গরম একটা ভাপ টের পান। তিনি আলো জ্বালিয়ে দেখতে পান তার হাঁটু থেকে পা অবধি রক্ত ঝরে পড়ছে। তিনি ঘাবড়ে যেয়ে কান্নাকাটি শুরু করে দেন। পরে মিঠুর মাকে তিনি আবারও ডাকেন। বাড়ির দারোয়ান আসে এবং পরে বুয়ার পায়ে ব্যান্ডেজ করে দেওয়া হয়। সকালে বুয়া চাকরি করবে না বলে চলে যান। তিনি কোনোভাবেই থাকতে চাইছিলেন না। মিঠুর মা লন্ডনে মিঠুকে ফোন দিয়ে গত কয়েকদিনের ঘটনাগুলো শেয়ার করেন। মিঠু ব্যাপারটার গুরুত্ব দেননি। যেহেতু মিঠুর মা একা, তাই তিনি তার এক আত্মীয়র বাড়িতে চলে যান কয়েকদিনের জন্য। 2 দিন পর একদিন রাতে ঘুম থেকে উঠে লো ওয়াটার লাইটের বাল্ব আলোতে দেখতে পান দেয়ালের ভেতরে তুতেন খামেনের সেই সোনার মুকুটটি জলজল করে তার দিকে তাকিয়ে আছে, যেটা তিনি কায়রোর মিউজিয়ামে দেখেছিলেন। তিনি দেখলেন সেই মুকুটটি ধীরে ধীরে দেয়ালের ভেতরে মিলিয়ে যায় এবং সাথে সাথে একটা বিকট শব্দ হয় এবং সে দেয়ালে একটা ফাটল ধরে এবং তিনি দেখতে পান লাল রক্ত গড়িয়ে পড়ছে সেই ফাটল দিয়ে এবং সেই রক্তগুলো মুহূর্তের মধ্যেই সেই ঘরের সর্বত্র ছড়িয়ে পড়ল। পুরো ঘর যেন রক্তে লাল হয়ে গেছে। রক্তের কারণে তিনি কিছু করতে পারছিলেন না। তিনি দেখতে পান দেয়াল ভেদ করে কুঁজো অবস্থায় অনেকগুলো লম্বা আকৃতির বেশ কয়েকজন বের হয়ে এসে তার চারপাশ ঘিরে যেন কি জানি পড়ছে। সবার হাতে একটা করে পাত্র ছিল। তারা কুঁজো হয়ে সেই পাত্রগুলো তার দিকে এগিয়ে দেয়। তিনি নড়াচড়া করতে পারছিলেন না। এমন সময় তাকে ঘিরে লোকজনগুলো মাছ দিয়ে দ্রুত কে এসে তার গলায় ধারালো কিছু দিয়ে আঘাত করে। ফিনকি দিয়ে রক্ত সেই পাত্রগুলোর মধ্যে পড়ে। মিঠুর মা চিৎকার দিয়ে কোনোভাবে ঘর থেকে বের হয়ে যান। তার আত্মীয়রা তাকে ডাইনিং এর পাশে পড়ে থাকতে দেখে। মিঠুর মা গলায় চেইন পরতেন। তারা দেখেন সেই চেইন অনেকটা টাইট হয়ে তার গলায় চারপাশে গভীর ক্ষত তৈরি করে ফেলেছে। তাকে হাসপাতালে নেওয়া হয়। তার কণ্ঠনালীটা হালকা ইনজুরির শিকার হয়। সেই চেনটা কাটা হয়, কিন্তু পরে সেই চেনের মাপ নিয়ে দেখা যায় এত বড় চেন তো কোনোভাবেই আটকে যাবে না, ছোট হতে পারবেই না। কিভাবে এমন হলো তারা বুঝে উঠতে পারেনি। মিঠু তার ছেলে এবং স্ত্রীকে নিয়ে পরদিন ফিরে আসে বাংলাদেশে। মিঠুর মা ঠিক হতে 3 সপ্তাহ সময় লাগে। তার কণ্ঠনালীর একটু ক্ষতি হওয়া তার গলার স্বরে পরিবর্তন হয় এবং পরে তিনি মিঠুকে খুলে বলেন সেদিন রাতের ঘটনা। এবং তিনি এটাও বলেন যে সেদিন মিউজিয়ামে প্রবেশ করার সময় যখন তিনি ফেরাউনের মমিটাকে দূর থেকে দেখছিলেন এবং মনে তাচ্ছিল্য করে ভাবছিলেন এটা আবার কিসের কোন নিদর্শন, পচা গলার শরীর প্রিজারভেটিভ দিয়ে ঠিক করে রেখেছে আর দুনিয়া জুড়ে ভাব দেখানো হচ্ছে। তিনি কারণ ছাড়াই অজ্ঞাতবশত অদ্ভুতভাবে থুতু ছুঁড়ে মারেন ফেরাউনের মমিকে ঘিরে রাখা গ্লাসে। ঠিক তখনই সেই মমিটিকে তিনি দেখেন মাথা ঘুরিয়ে তার দিকে তাকিয়ে আছে। এটা দেখে তিনি সরে যান সেখান থেকে এবং তার মনে হতে লাগলো অপটিক্যাল ইলিউশন হচ্ছে হয়তো। তিনি আরো অনেকক্ষণ ঘোরাফেরা করতে করতে তুতেনখামেনের সেই মুকুটের কাছে যান, যা সোনা দিয়ে তৈরি। বেশ কিছুক্ষণ দেখার পর তার মনে হতে লাগলো সেই মুকুটটির মধ্যে থাকা চোখগুলো জীবন্ত হয়ে উঠেছে এবং বেশ কয়েকটি কালো সাপ মুকুটের পেছন থেকে বের হয়ে ফোনা তুলে তার দিকে লাফ দেয়। তা দেখে তিনি লাফিয়ে পিছে সরে যায় এবং সাপ বলতে থাকেন, কিন্তু কাঁচ দিয়ে ঘেরা থাকার কারণে সাপগুলো বের হতে পারছিলেন না, ঘুরঘুর করছিল। তিনি এটা সিকিউরিটিকে বুঝাতে চাচ্ছিলেন। ঠিক তখনই একটা সাপ তার শরীরের উপর উঠে বসে। তিনি লাফিয়ে ওঠেন এবং তার হাতের ব্যাগ দিয়ে সাপটাকে বেশ কয়েকটা আঘাত করেন। তখন তিনি দেখতে পান তার নাতি মিঠুর ছেলে দৌড় দিয়ে বের হয়ে যাচ্ছে একা মিউজিয়াম থেকে। তিনি তার নাতির পেছনে দৌড় দিতে থাকেন এবং এই দৌড় দেওয়াতে তিনি অনেক দূর চলে গেছেন তা তিনি বুঝতে পারেননি। তিনি ব্যাগ দিয়ে মূলত সিকিউরিটিকে আঘাত করেছিলেন, এই জন্যই তাদের ভিসা বাতিল হয়ে যায়। তো মিঠু বলল, কিছু হবে না মা, তুমি একা মানুষ ছেলে, একা বাসায়, আর তুমি নিজেই তো বলছো ইলিউশন হতে পারে। চেইন হয়তো তুমি ঘুমের মধ্যে নড়াচড়া করার অবস্থায় আটকে যে এমনটা হলো, যাক বড় বিপদ হয়নি বলে সান্ত্বনা দেয় তাকে এবং কদিন পর বাড়ি ফিরে আসেন। বাড়ি ফেরার আগে মিঠুর মাকে তার আত্মীয় একটু নামাজ রোজা পালন করতে বলেন, কিন্তু সেই কথাকে তিনি গায়ে মাখেন না। বাসায় ফেরার কয়েকদিন পর একদিন রাতে তিনি প্রায় 3টার দিকে টিভি দেখছিলেন এবং ইন্ডিয়ায় তার বান্ধবীর সাথে অনলাইনে কথা বলছিলেন। হঠাৎ তার মধ্যে প্রিমোনেশন ডেভেলপ হতে শুরু করে। প্রিমোনেশনের মানে হচ্ছে কোনো ঘটনার পূর্বাভাস পাওয়া। তিনি জাগ্রত অবস্থায় স্বপ্নের মতো করে দেখতে লাগলেন কেউ আসছে প্রবল গতিতে। সে আসার কয়েক সেকেন্ড আগে বিদ্যুৎ চলে যাবে। বহুদূর থেকে কেউ আসছে ঝড়ের চেয়ে বেশি গতিতে, সাথে একটা হালকা ঝিঝির শব্দ। সে এসেও পড়েছে অনেকটা ছায়ার মতো। আকাশ থেকে আগে তার ঘরের জানালার দিকে পড়ল।
তারপর জানালা দিয়ে না ঢুকে বাড়ির বাইরের দেয়াল বেয়ে বেয়ে 2টা বেডরুম, তার পাশে থাকা তার নাতির ঘরের জানালা দিয়ে ঢুকছে। তারপর সেই ছায়াটা একটা 8-9 ফুটের মানুষের আকৃতি নিয়ে ধীর পায়ে দরজা ভেদ করে এগিয়ে এসে তার পেছনে এসে দাঁড়াবে এবং সাথে সাথে তিনি স্বাভাবিক হয়ে যান। কি হলো তা বোঝার আগেই এবার সত্যি সত্যি তার চোখ যায় তার ঘরের দিকে। সেখানে দেয়াল ছিল, কিন্তু তাও তিনি দেয়ালের উপরে কি হচ্ছে তা দেখতে পাচ্ছিলেন। তার শরীর ঝাঁকি দেয় এবং বিদ্যুৎ চলে যায় সেই এলাকার। এবং ঠিক সেভাবেই ঝড়ের বেগে কেউ এসে পড়লে আকাশ থেকে তার ঘরের জানালায় এবং দেয়াল পেরিয়ে সেইভাবে 2 ঘর ঘুরে নাতির ঘর থেকে ধীরে ধীরে হেঁটে আসছে সেই অবয়বটি, ঠিক যেমনটা তিনি কয়েক মুহূর্ত আগে অনুভব করতে পেরেছিলেন। তিনি শ্বাস নিতে পারছিলেন না, শ্বাসকষ্ট হচ্ছিল। ভয় এবং শ্বাস নিতে না পারায় তার মাথায় খুব যন্ত্রণা হতে শুরু করে এবং তিনি সেখানে পড়ে যান। তিনি শুনতে পাচ্ছিলেন সেই অবয়বটি তাকে বলছে, এখনো কিছুই করিনি তোকে, যন্ত্রণা কি জিনিস তা আগে থেকে দেখাবো, তুই আমাদের শিকার, তাকিয়ে দেখ ওই দিকে তোর নাতি, ও আমাদের শিকার, তোদের আমরা জীবন্ত পচাবো, তোদের শরীরগুলো গলে গলে পুজ হয়ে পড়বে। এটা বলেই সেই অবয়বটি বাম দিকে শূন্য একটা হাততালি দেয়। মিঠুর মা দেখতে পান অনেকগুলো আলখেল্লা পরা লোক মিঠুর ছেলেকে চুল টেনে বের করে নিয়ে এসছে। মিঠুর মা দেখছিলেন তার নাতির সারা শরীর রক্তাক্ত। তারা তার নাতিকে তার চোখের সামনে জীবন্ত ছিলতে শুরু করে। শরীরের বিভিন্ন অংশ কেটে কি যেন প্রবেশ করানো হচ্ছিল তার নাতির শরীরে। তিনি আর সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলেন। সকালে তিনি নিজেকে আবিষ্কার করেন তার ঘরেই। তিনি হুড়মুড়িয়ে তার নাতির ঘরে আগে যান। সেখানে তার নাতিকে না পেয়ে চিৎকার চেঁচামেচি কান্নাকাটি শুরু করে দেন। মিঠু নিচ থেকে এসে তার মাকে বলেন তার নাতি তো স্কুলে। তখন তিনি গত রাতের কথা মিঠুকে বলে। মিঠুর মনে হতে লাগলো ওর মার হয়তো সাইকোলজিক্যাল সমস্যা হচ্ছে, তাই সে পরদিন তার মাকে সাইকোলজিস্টের কাছে নিয়ে যান। রেস্টরুমে মিঠুর মা যখন বসেছিলেন ঠিক তখনই সেই ঘরটি অন্ধকার হয়ে গেল। বলে রাখা ভালো, রেস্টরুমে কিন্তু দরজা ছিল না, দরজায় দরজায় পর্দা দিয়ে ঘেরা ছিল। তিনি কলকলিয়ে পানি আসার শব্দ শুনতে পেতে লাগলেন। তিনি উঠে বের হতে যাবেন, ঠিক তখন তিনি দেখতে পেলেন রেস্টরুমের পর্দায় সেই ডাক্তার দাঁড়িয়ে আছে। একটা চোখ বের হয়ে ঝুলে আছে, এক হাতে একটা বই, অপর হাতে একটা পাত্র। কোথায় যাচ্ছিস? তোকে পবিত্র হতে হবে। সেই মুহূর্তে এমনিতেই তিনি বাকরুদ্ধ হয়ে গেছিলেন। মুখ দিয়ে গঙ্গানির মতো শব্দ আসতে থাকলো। তিনি অনুভব করতে লাগলেন দ্রুত সেই ঘরে পানি ভরে যাচ্ছে। অন্ধকারেও যেন ঠিকই দেখতে পাচ্ছিলেন সবকিছু। পানির ভেতর একটা একটা সাপ এসে তাকে কামড় মারে। তখন তিনি চোখ বন্ধ করে আত্মচিৎকার শুরু করেন, সাপ সাপ এটা বলে। তার ছেলে মিঠু তাকে এসে ধরেন এবং তাকে বোঝানোর চেষ্টা করেন কোনো সাপ নেই, কিছু নেই, তুমি দেখো মা, এই যে আমি তোমার পাশে। অনেক কিছু করে তাকে শান্ত করা হয়। তিনি সব কিছু ডাক্তারকে বলেন। আসলে ডাক্তারের চেম্বারে থাকা অবস্থায় যেহেতু এই ঘটনাটা ঘটেছে, তাই ডাক্তার সব কিছু অবজার্ভ করেছেন। তিনি বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করেন, কিছু মেডিসিন দেন ওনাকে। ডাক্তার ধারণা করছিলেন পেশেন্ট প্যানিক অ্যাটাকের শিকার হচ্ছে, যার দরুন প্রচুর পরিমাণে হ্যালুসিনেশনের শিকার হচ্ছেন। কয়েকদিন পর একদিন রাতে কাঠে পেরেক ঠোকার শব্দে ঘুম ভেঙে যায় মিঠুর মার। তিনি উঠে দেখতে পান ঘরের মধ্যে একটা কফিন। তার ছেলে মিঠু সেই কফিনে পেরেক মারছে, এক অজানা ভাষায় কি যেন বলছে। তিনি মিঠুকে ডাকেন, তখন মিঠু তার থেকে তাকালে তিনি দেখতে পান মিঠুর গালটা 2 দিক দিয়ে চিরে দেওয়া হয়েছে। সেখান থেকে রক্ত লিকলিকিয়ে পড়ছে, ঝরে ঝরে পড়ছে। মিঠু একটা হাসি দেয়, সেই হাসিতে তার থুতনি বিভৎসভাবে খুলে যায়। কি করবেন বুঝতে না পারে বিছানার অন্য দিক দিয়ে নামতে যাবেন, ঠিক সেই সময় তিনি দেখতে পেলেন তার নাতি বিছানার অপর পাশে দাঁড়িয়ে আছে। মুখে শয়তানি একটা হাসি লেগেছিল। সে বলতে থাকে, কেউ শুনবে না তোমার ডাক, কেউ আসবেও না, অপেক্ষা করো, উনি আসছেন। তিনি দেখতে পেলেন তার ঘরের দেয়াল ফাটল ধরেছে এবং সেই ফাটলটা বড় হচ্ছে ধীরে ধীরে। তিনি তার কানে এক ধরনের তাল মেলানোর সুর শুনতে পাচ্ছিলেন। তিনি দেখতে পারলেন দেয়াল ফেটে আলাদা হয়ে গেছে এবং চাদরের আলো এসে পড়ছে ঘরে। দেয়ালের ওই পারে ধুধু ভালুর প্রান্তর, মনে হচ্ছে পূর্ণিমার চাঁদ মাটির অনেক কাছে। তিনি শিয়ালের ডাক শুনতে পাচ্ছিলেন সেই তাল মেলানো সুরের মাধ্যমে। তিনি দেখতে পান একজন লোক এগিয়ে আসছে সেই বালুর চর থেকে। বাম কাতে বড় কোনো কিছু নিয়ে আসছেন তার সামনে। তিনি শক্তিহীন পুতুল হয়ে পড়েছিলেন এবং তিনি দেখলেন ফাটল ধরা দেয়াল দিয়ে সেই লোককে প্রবেশ করতে আলখেল্লা পরা, চাদর দিয়ে ঢেকে রাখা হয়েছে তার মুখ। কাটে তার বিশাল একটা হাল, যেই হাল দিয়ে কৃষিকাজ করা হয় সেই হাল। তিনি দেখতে পান তার চারপাশে কয়েকজন লোক এগিয়ে আসছে 2 হাতে একটা পাত্র নিয়ে।
সেই পাত্রে থাকা লাল তরল কিছু তার সমস্বরে কিছু বলতে বলতেই তার মাথার উপরে ফেলতে শুরু করে। সেই তরল পদার্থ দিয়ে দেওয়ার পর হঠাৎ সেই হাল নিয়ে আসা অবয়ব তাকে সেই হাল দিয়ে আঘাত করেন। এরপর তার আর কিছু মনে ছিল না। সকালে অস্বাভাবিকভাবে ঘুম ভেঙে গেলেও রাতের কথা তার মনে ছিল। তিনি বুঝতে পারেন তার ঘাড় ডান দিকে বাঁকা, সোজা করা যাচ্ছে না। তিনি কোনোভাবে উঠে ফ্রেশ হন। এরপর থেকে শুরু হয় আরেক যন্ত্রণা। যে কাউকে তিনি প্রথমবার তিনি দেখতেন যে তার একটা শয়তানি রূপ। এর পরের বার তাকালে তেমনটা তিনি দেখতেন না। খাবার প্রথমবার দেখলে সেখানে তিনি পোকামাকড় দেখতেন। পানি প্রথমবার দেখলে মনে হতো রক্ত। দেয়ালে, ফ্লোরে, এখানে ওখানে সাপ ছুটে যেতে দেখতেন। সবসময় পচা গন্ধ তার নাকে লাগতো। তিনি খেতে পারছিলেন না, মানুষের সাথে থাকতে পারতেন না। এমন কিছু দেখতে ছুটে যেতে, যা অন্য কিছু দেখতো না আর কি। প্রতি রাতে তার ঘুম ভাঙলে তিনি দেখতেন কিছু লোক তার হাতে পাত্র নিয়ে গোল হয়ে তাকে ঘিরে কিছু পড়াশোনা করছে। তিনি নড়াচড়া করতে পারতেন না। তারপর তার চারদিকে ঘুরে হাওয়ায় মিশে যেতেন। এরপর তিনি ঘুমিয়ে যেতেন। ধীরে ধীরে তার পার্সোনালিটির পরিবর্তন শুরু হতে থাকে। তিনি শুধু ফলমূল খেতে শুরু করেন, কথা বলতেন না কারোর সাথে। এর মধ্যে একদিন তার বোধ হয় সারাটা জীবন ইবাদত থেকে দূরে ছিলেন। নিজের সন্তানকেও নিজের মতোই তৈরি করে ফেলেছেন। আজ লোকজন তাকে দেখলে পাগল মনে করে। এক আল্লাহ এখন তাকে বাঁচাতে পারেন, এটা মনে করে তিনি দ্রুত নামাজে দাঁড়িয়ে যান। ছোটবেলায় মায়ের শেখানো সেই ছোট্ট দুটো সূরা দিয়ে তিনি তার বুঝবার বয়স হবার পর থেকে এই প্রথমবার নামাজ পড়েন কোনোভাবে। নামাজের মধ্যে এতটা কান্না তার পায় যে এর মধ্যেই যে অনেকক্ষণ চলে গেছে তা তিনি বুঝতে পারেননি। সালাম ফিরে তিনি দেখতে পান 7 জন লোক, যারা প্রতি রাতে আসতো হাতে একটা পাত্র নিয়ে, তারা দূরে দাঁড়িয়ে আছে এবং তাদের হাতের পাত্রটা ফেলে দিয়ে ভেঙে চলে যায় সেখান থেকে। সেদিন থেকে তিনি নামাজের সব নিয়ম নীতি শিখে নামাজ শুরু করেন, তওবা করে। মিঠুকে তিনি বলেছিলেন কি হয়েছিল নামাজের পর। তিনি চাইছিলেন মিঠু ইবাদত শুরু করুক, কিন্তু মিঠু তার কথা শুনে নেয়। তিনি নামাজ শুরু করার কিছুদিন পর তসবিহ পড়ার সময় কল্পনায় দেখতে পেলেন এখন কেউ সিঁড়ি দিয়ে বেয়ে উপরে উঠে আসবে। তার হাতে থাকবে একটা কাঠের বাক্স এবং সে এসে দাঁড়িয়ে থাকবে তার সামনে। এমনটা কল্পনা করার সাথে সাথে তিনি শুনতে পান সিঁড়ি দিয়ে কেউ উপরে উঠে আসছে। তিনি বুঝতে পারেন এটা সেই লোক যাকে তিনি বেশ কয়েকবার দেখেন, যার এক হাতে হাল থাকতো। মিঠুর মা অনেক সাহস নিয়ে জিজ্ঞেস করেন, কে তুমি? আমাকে অনেক কষ্ট দিয়েছ, কিন্তু আর পারবে না। আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি নিজেকে, উনি এখন আমার হেফাজত করবেন। এটা শুনে সে অবয়বটা হাসতে শুরু করে। আরে আমি তো বায়োস্কোপওয়ালা, তোমাকে বায়োস্কোপের জাদু দেখাতে এসেছি, দেখো। এটা বলতে সেই অবয়বের হাতে থাকা বাক্সটি চালু হয়ে যায় এবং মিঠুর মা দেখতে পান সেই বায়োস্কোপের সেই মুহূর্তকে, যে মুহূর্তে তিনি থুতু মেরেছিলেন মমিকে ঘিরে রাখা কাচের উপর। কিন্তু সেই থুতু যে পরে এই অবয়বের উপর, যে অবয়বটা এখন তার সামনে। তিনি তাকে দেখে অবয়বটার হাত থেকে তাকাতেই দেখতে পান সেই অবয়বকে, নীল রঙের মুখ, চোখগুলো লাল। সে বাতাসে ভেসে সেই মিঠুর মাকে গলা চেপে দেয়ালে ঠেসে ধরে, কিছু বিড়বিড় করে বলতে থাকে। তখন হঠাৎ সেই অবয়ব গায়েব হয়ে যায়। তিনি নিচে পড়ে যাওয়ার পর হালকা একটা ধোঁয়া তার নাক দিয়ে ঢুকে যায়। ধোঁয়াটা নাক দিয়ে ঢুকে যাওয়ার পর ওনার তীব্র মাথা ব্যথা শুরু হয়, কিন্তু আজানের সাথে সাথে সেই মাথা ব্যথাটা কমে যায়। এরপর থেকে পরিবারের লোকজন দেখতো উনি সারাদিন একা একা বিড়বিড় করে, নিজেই নিজের শরীর ধারালো কিছু দিয়ে একটু করে আঁচড় দিতেন। বাইরে থেকে আত্মীয় স্বজন এলে তিনি একদম স্বাভাবিক হয়ে যেতেন, লোকজন চলে গেলে গম্ভীর হয়ে বিড়বিড় করতেন। একদিন রাতে মিঠু তার মাকে বিভৎসভাবে হাত পা উল্টিয়ে ফ্লোরে থাকতে দেখেন। সে চিৎকার দিয়ে দারোয়ানকে ডাকতে যাবে, সেই মুহূর্তে মিঠু দেখতে পায় হাল কাঁধে নিয়ে উঁচু লম্বা অবয়ব তার মার সামনে দাঁড়ানো অবস্থায় তাকে বলছে, থেমে যা, নইলে তোর সন্তানকে আজ মেরে ফেলবো। তখন মিঠু তাকিয়ে দেখতে পায় তার ছেলেটা ঘুমন্ত অবস্থায় দাঁড়িয়ে আছে সেই হাল কাঁধে থাকা অবয়বের পাশে। কিন্তু তারপরও মিঠু দারোয়ানকে ডাকতে গেলে সিঁড়িতে পা পছলে পড়ে যায় এবং পায়ে ব্যথা পায়। তখন সে দেখতে পায় সেই অবয়বটা 2য় তলার ফ্লোর থেকে ভেসে এসে তার সামনে দাঁড়িয়ে আছে। মিঠু জাহিদ ভাইকে বলেছিলেন সেই অবয়বের চোখগুলো ছিল লাল। সে বলছিল একটা তারিখের কথা, সেই তারিখ সে তার মাকে নিয়ে যাবে। না মিঠু না পারবে, মিঠু পারবে না তাকে থামাতে, কোনো শক্তি সামর্থ্য নেই তাদের মোকাবেলা করার। এরপর সেই অবয়বটা ভেসে ভেসে চলে যায় তার মার ঘরে। পরে মিঠুর চিৎকারে দারোয়ান আসে, কিন্তু মিঠু দেখছিল ওর মা হাত পা বাঁকা অবস্থায় পড়ে থাকতে, কিন্তু মিঠুর মা বলেছিল তিনি নামাজে ছিলেন এবং মিঠুর ছেলেও সেখানে ছিল না তখন। এই কথাগুলো মিঠু জাহিদ ভাইকে বলেন। তো জাহিদ ভাই বলল যে আপনারা কি কাউকে দেখেন নাই? মিঠু জাহিদ ভাইকে বলেছিলেন অনেক জায়গায় তারা গিয়েছেন, তারা সমাধান পান নাই, আর
জাহিদ ভাই শুনতে চায় না এসব কথা। তো জাহিদ ভাই তাকে বলে, চলুন আগে ওনাকে দেখি, যদি ঝামেলা থাকে বুঝতে পারবো কি হচ্ছে আপনাদের সাথে। তো মিঠুর গাড়ি পার্ক করা ছিল একটু দূরে, সেদিকে জাহিদ ভাই এবং মিঠু এবং জাহিদ ভাইয়ের পরিচিত সেই জন হেঁটে যাচ্ছিল। জাহিদ ভাই মনে মনে ভাবছিল, এটা কি মিশর থেকে তৈরি হওয়া সমস্যা? নামাজ কালাম পড়ে না, বেয়াদবি যদিও করে, মানে বেয়াদবি যদি করেও সেটা তো সমস্যা হওয়ার কথা না, এটা মমি রিলেটেড, কোনো সমস্যা হতেই পারে না। যদি অমন কিছু হতো তাহলে এতদিন ওর মাকে এভাবে ছেড়ে দিত না। মনে মনে এগুলো জাহিদ ভাই এগুলোই ভেবে ভাবছিল। তখন রাত 8টার কিছু বেশি। গাড়িতে ওঠে, কয়েক সেকেন্ডের মধ্যে জাহিদ ভাইয়ের কান বাজতে শুরু করে, মানে স্তব্ধতা। জাহিদ ভাইয়ের বুক ধরফর শুরু হয়ে যায়। জাহিদ ভাই যা দেখে স্বপ্নে তা বাস্তব হওয়ার সময় জাহিদ ভাই কিছু হলেও কিছু করতেও পারে না, অসার এবং জড়তা জাহিদ ভাইকে ধরে ফেলে। আর সেই সময় মিঠুর ফোন আসে, ঠিক যেমনটা সেদিন ফজরের সময় দেখছিল স্বপ্নে, ঠিক সেটার শুরু। জাহিদ ভাই দেখলো মিঠু সামনের এক মিষ্টির দোকানে গাড়ি নিয়ে যেতে বলে। গাড়িটা 2 ফুট সামনে এগুনোর সাথে সাথেই একটা শব্দ হয়ে গাড়িটা কেঁপে ওঠে। জাহিদ ভাই সাথে সাথে বের হয়ে দেখতে প্রায় 20 ফুট লম্বা ডাল এবং বেশ মোটা একটা গাছের ডাল ভেঙে পড়ে আছে। জাহিদ ভাইয়ের হাত পা থরথরিয়ে কাঁপছিল। আর তখনই জাহিদ ভাই শুনতে পায় সেই গাছের উপরের দিকে বাতাসে ভাসমান একটা কণ্ঠস্বর, ধোঁকাবাজ, তোর ছলনার দিন শেষ। কথাটা শুনলাম, জাহিদ ভাই শুনেছে ঠিক মতো, কিন্তু কিছু মনে আসেনি, কারণ এমন অদৃশ্যর কণ্ঠের কথা তিনি আগে অনেক শুনেছে। এরপর নিজেকে শান্ত করে জাহিদ ভাই মিঠুদের বাসায় যায়। জাহিদ ভাই কোথাও গেলে বুঝতে পারে সমস্যা আছে, কিন্তু ওই বাড়িতে ঢোকার পর থেকে কিছুই টের পাচ্ছিল না। ডাইনিং টেবিলে মিঠুর মা বসেছিল, চোখ বন্ধ, হাতে তসবি ছিল। মিঠু বলেন, মা দেখো, একজন ভাই আসছেন তোমার সাথে দেখা করতে। তিনি তাকালে জাহিদ ভাই দেখতে পায় তার চোখের কোণে কোনো জমাট বাঁধা রক্ত। জাহিদ ভাই তার সাথে কথা বলতে শুরু করে। তিনি জাহিদ ভাইকে এই কথাগুলোই বলছিল যা তার ছেলে তাকে বলেছে, কিন্তু জাহিদ ভাই কিছুই টের পাচ্ছিল না। এমনকি তার সাথে কথা বলা অবস্থায় কিছু দোয়া দরুদ পড়ছিল, তাতেও কোনো অনুভূতি পাচ্ছিল না। তারপর জাহিদ ভাই রিংটা বের করতে যাবে, ঠিক সেই সময় জাহিদ ভাইয়ের ডান হাত হুট করে চেপে ধরে। পুরুষ কণ্ঠে তিনি তাকে বলতে শুরু করে, যদি কিছু না দেখিস, না শুনিস, তার মানে তো এই নয় যে আমি এখানে নেই। তো জাহিদ ভাই বলে, আন্টি আমার হাত ছাড়ুন আপনি। একটা তামাশার হাসি দিয়ে তিনি বলেন, না ছাড়লে কি হবে? কাঁদবে ছোট বাচ্চাদের মতো করে যে আন্টি আমাকে ছেড়ে দাও, এগুলো বলে হাসছিল। তো জাহিদ ভাই একটা ঝটকা দিয়ে তার শরীরটা সরিয়ে নিয়ে মিঠুকে ওনার সমস্যা বলেন, মানসিক সমস্যা, ভালো ডাক্তার দেখান। এটা শুনে মিঠুর মা হা হা করে হাসতে থাকে, বলে, আমি পাগল, আমি বায়োস্কোপওয়ালা, পাগলামির খেলায় তো দেখতে পারা যায় বায়োস্কোপে। এমন একটা পরিবেশে থাকা জাহিদ ভাইয়ের জন্য কঠিন ছিল। মিঠু এবং তার স্ত্রী জাহিদ ভাইকে বুঝাচ্ছিলেন যে এটা ওনার মানসিক সমস্যা না, কিন্তু জাহিদ ভাই তাদের বলে যে আমি যা দেখছি তাই বলছি, কিছুই টের পাচ্ছি না, আপনার অন্য কাউকে দেখান বলে বের হয়ে যাওয়ার মূল দরজায় যখন যাবে তখনই মিঠুর মা উচ্চ কণ্ঠে জাহিদ ভাইকে বলেন, দাঁড়া, শুনে যা, অমুক তারিখ আমি ওর মাকে মেরে ফেলবো, এরপর তোর পালা আসবে। যা তুই দেখিসনি শুনিসনি তাতে তোর বিশ্বাস নেই, তাই না? সেই বিশ্বাস আমি তোকে করিয়ে দেব, টেনশন করিস না। তো জাহিদ ভাইটা শুনে পাগলের প্রলাপ ভেবে সেই বাসা থেকে বের হয়ে যায়। মূল গেট দিয়ে বের হওয়ার সময় মিঠুর মা বারান্দায় দাঁড়িয়ে জাহিদ ভাইকে বলেন, শুনে যে একটা কথা, অমুক তারিখের কথা কিছু মনে আছে তোর? এর সে একটা তারিখের কথা বলে যে জাহিদ ভাই যেটা জানতো সেটা কি হয়েছিল সেদিন। তিনি বলতে থাকেন, আমি জানি তুই কে আর তোর জোর কতটুকু, তোকে পুতুল সাজাতে খুব আনন্দ পাবো। তার এই কথাটা জাহিদ ভাইকে খুব জোরে ধাক্কা দিয়েছিল। জাহিদ ভাই তো কিছু টের পায়নি, কার অস্তিত্ব কিছুই না। তাহলে এই তারিখের কথা এই মহিলা জানলো কিভাবে? এগুলো ভাবতে ভাবতে নিজের বাসায় তিনি আসেন। রাতে আমির সাহেবের কাছে শুধু জানার উদ্দেশ্যে তিনি মিঠুর মায়ের সাথে হওয়ার ঘটনা এবং জাহিদ ভাইয়ের সাথে ঘটনার কথা বলেন। কিছুক্ষণ পর তিনি আসেন। এই প্রথমবার জাহিদ ভাই আমির সাহেবকে আতঙ্কিত হতে দেখেছিল। আমির সাহেব বলেন, জাহিদ, আমি জানি না এই শক্তির উৎস কোথায়, এমন শক্তি আমি কোনোদিন দেখিনি। আমি জানি না সে কে, কোথায় থাকে, কিন্তু সে প্রবল ক্ষমতাধর। সে তোমার ব্যাপারে, আমার ব্যাপারে জেনে গেছে। সে তোমার ক্ষতি করবে যে কোনো মুহূর্তে। জাহিদ বলে, তাহলে আমরা মিঠুর মাকে সাহায্য করি, সে তো একটা তারিখ দিয়েছে, সেদিন তাকে মেরে ফেলবে। আমির সাহেব বলেন, জন্ম মৃত্যু মালিকের হাতে, আমরা দোয়া ছাড়া কিছুই করতে পারবো না, তার শক্তির সাথে আমরা পেরে উঠতে পারবো না। তো জাহিদ ভাই তখন আমির সাহেবকে বলে, ওই তারিখে ওই দিনের কথা কি জানে? সেদিনের কথা সে আমাকে বলেছিল বারান্দায় দাঁড়িয়ে। আমির সাহেব বলেন, বাবা তুমি সাবধানে থেকো, সে তোমার দুর্বলতা জেনে গেছে, এই জন্যই সেই দিনের কথা তোমাকে বলেছিল। এটা ছিল তোমার জীবনে তার আগমনের হুঁশিয়ারি। তো জাহিদ ভাই আমির সাহেবকে বলে, মিঠুর মা তো থুতু মেরেছিল ফেরনের সেই বডির পাশের কাচের ঘেরা দেয়ালে।
এই জন্যই কেমন হচ্ছে? উনি বলেন এজন্য এমন হওয়ার প্রশ্নই আসে না, কাফেরকে ধিক্কার দিতেই হবে। এজন্য এমন হয়নি, অন্য কোনো কারণ আছে যা আমি জানি না। আমাদের মধ্যে আরও অনেক কথা হয়, মানে তাদের মধ্যে অনেক কথা হয়, এবং তিনি তাকে সাবধানে থাকতে বলেন। এর মধ্যে 1 মাস চলে যায়। জাহিদ ভাই এসব কিছু ভুলে গিয়েছিল। জাহিদ ভাইয়ের কাছে একজন লোক আসে, তার সন্তান অসুস্থ ছিল। তো আমির সাহেব বলেছিলেন তাদের বাড়ির পাশে তাবিজ পোতা আছে, তাবিজটা তুলতেই হবে, কারণ সেই তাবিজ এমন অবস্থায় আছে যা তা কাটা যাবে না, তুলে নষ্ট করতে হবে। এই জন্য একদিন বিকেল 4টায় জাহিদের বাসা থেকে বের হয়। জাহিদ একটা সিএনজিতে ওঠার জন্য যখন সিএনজির গেটটা খুলছিল, অন্য দিক দিয়ে তাকিয়ে তিনি একটা হাতের স্পর্শ পায়। তিনি তাকিয়ে দেখতে পায় সাদা একটা অস্বাভাবিক বড় তালুর হাত, নখগুলো বড়, অনেকটা কুকুরের পায়ের মতো। জাহিদ ভাই হাতের উপরে হাত দিয়ে রেখেছে। মাথা ঘুরে জাহিদ ভাই দেখতে পায় পাটের বস্তা দিয়ে মাথা এবং মুখ ঢেকে রাখা একজন বেশ লম্বা লোক। চোখগুলো লাল বোঝা যাচ্ছিল। বলল, কেমন আছিস? ওই সময় সিএনজি চালক জাহিদ ভাইকে ডাক দেয় ভেতরে বসবার জন্য। তার দিকে তাকিয়ে পুনরায় যখন সেই বস্তা দিয়ে মাথা ঢাকা লোকের দিকে তাকায়, দেখি জাহিদ ভাই দেখে যে সেখানে কেউ নাই। জাহিদ ভাই গাড়িতে বসে বসে ভাবলো পাগল হয়তো। আর তখন জাহিদ ভাইয়ের ডান হাতের তালু একটু জ্বলছিল। জাহিদ ভাই তাকিয়ে দেখে হাতের তালুতে আঁচড়ের দাগ। জাহিদ ভাই একটা খিলক্ষেত এলাকায় এসে নামে। জাহিদ ভাই খেয়াল করলো যে যার দিকে জাহিদ ভাই তাকায় কেমন যেন একটা শয়তানি ভাব। দ্বিতীয়বার একদম স্বাভাবিক দেখতো আর কি তাদেরকে। প্রথম নজরেই মনে হতো যেটা শয়তান। তো সেই লোকটা গাড়ি নিয়ে আসে যার বাসায় জাহিদ ভাই যাওয়ার কথা, চিটাগং রোডের আশেপাশে কোথাও তার বাড়ি। যাকেই দেখছে জাহিদ ভাই তাকেই প্রথম অঙ্গভঙ্গি করতো সেই। দ্বিতীয়বার স্বাভাবিক অবস্থা। এমন অবস্থা খেয়াল করলে তার জাহিদ ভাই বুক টিপ করছে এবং শ্বাস নিতে পারছিল না। তার রিংটা হাতে পড়ে নেই এবং চোখ বন্ধ করে আয়াতুল কুরসি পড়তে থাকে জাহিদ ভাই। মনে করছিল যেই তাবিজ তুলতে যাচ্ছি সেই তাবিজের পাহারা দেয়া জিন মনে হয় জাদু করার চেষ্টা করছে। কিন্তু জাহিদ ভাই লক্ষ্য করলো আয়াতুল কুরসির 1 লাইন পড়ার পর দ্বিতীয় লাইন মনে পড়ছে না। অনেক ট্রাই করলো, জাহিদ ভাই মনে পড়ছে না। তাই সূরা ফালাক এবং নাস পড়ছিল। মনে হলো তাবিজের জোর বেশি, এই জন্য মনে হয় এরকম হচ্ছে। জাহিদ ভাই পুরো রাস্তা চোখ বন্ধ রেখেছিল যাতে ভুল কিছু দেখে জাহিদ ভাই কোনোভাবে ভুল না করে বসে। ঘুমিয়ে গিয়েছিল জাহিদ ভাই। ঘুম ভাঙার পর জাহিদ ভাই দেখতে পায় মাগরিব পার হয়ে গেছে আরও আগেই। এটা দেখা মারাত্মক রকমের গিল্টি ফিল শুরু হয়ে গেল তার মধ্যে। নামাজ কিভাবে ছুটে গেল, আজান কিভাবে শুনলো না, এটা যখন ভাবছে গাড়িটা থেমে গেল হাইওয়েতে। গাড়ি চলছে না। মাঝ রাস্তায় গাড়ি থেমে যাওয়ায় অনেকটা ধাক্কা দিয়ে গাড়ি সাইড করতে হয়। মাত্র 2 কিলোমিটার দূরে সেই লোকের বাড়ি যেখানে জাহিদ ভাই যাওয়ার কথা। অথচ তাদের 3 জনের কাছে থাকা ফোনে নেটওয়ার্ক ছিল না। মেঘলা আকাশ, তাই ড্রাইভার একা হেঁটে গেল। হাইওয়েতে গাড়ি থামে না সাহায্য করতে। এর কারণ নিরাপত্তা। রাস্তার আশেপাশে অনেক দূর গাছপালা আর অপর পাশে সুবিশাল ধানক্ষেত। তারপর আবার হাইওয়ে। মেঘের কারণে চাঁদের আলো বারবার ঢেকে যাচ্ছিল। এমন সময় জাহিদ ভাই শরীর কাটা দিয়ে শুরু করে। চাঁদের আলোতে জাহিদ ভাই দেখতে পাচ্ছিল একজন লোক ওই রাতের বেলা গরুর হাল দিয়ে ক্ষেত চাষ করছে। এটা দেখে জাহিদ ভাই বুঝে ফেলে এটা মানুষ না। তাই জাহিদ ভাইয়ের সাথে থাকা লোককে গাড়িতে বসতে বলে এবং জোর করেই বসতে বলে। জাহিদ ভাই রিংটা হাতে পড়ে এবং সেদিকে ক্ষেতের দিকে তাকায়। এইবার চাঁদের আলোয় আরো স্পষ্ট করে দেখতে পাচ্ছিল লোকটা হাল খুলছে এবং চারদিক থেকে শিয়ালের ডাক ভেসে আসছিল, যেটা জাহিদ ভাইয়ের পাশে থাকা লোকটা শুনেছিল। কিন্তু সে ওই ক্ষেতে কিছু দেখতে পারছিল না জাহিদ ভাই ছাড়া। শিয়ালের ডাক এবার রীতিমতো খুব কাছের একটা ঝোপঝাড় থেকে আসছিল। জাহিদ ভাই দেখলো ক্ষেতের সেই লোক হালটা খুলে সেই হাল দিয়ে গরু দুটাকে আঘাত করতে লাগলো এবং একটা গরুকে জাহিদ ভাই দেখলো বিচ্ছিন্ন মাথা অল্প একটু ঝুলন্ত অবস্থাতেই জাহিদ ভাইয়ের দিকে দৌড় দিয়ে আসছে। জাহিদ ভাই সাথে সাথে চোখ বন্ধ করে ঘাড় নিচু করে কালিমা তাইয়্যিবা পড়তে থাকে। এভাবে কিছুক্ষণ পর শিয়ালের ডাক থেমে যায় এবং 2টি মোটরসাইকেল বিপরীত দিকে আসে। ড্রাইভার এসেছিলেন, সাথে আরো 2 জন। জাহিদ ভাইকে মোটরসাইকেল করে বাসায় নিয়ে যেতে রাজি হইলে জাহিদ ভাই রাজি হয়নি, কারণ জাহিদ ভাই মোটরসাইকেল একদমই পছন্দ করেন না। পরে গাড়ি ঠিক করে রাত 10টায় তাদেরকে বাড়ি নিয়ে যাওয়া হয়। যেহেতু সময় কম ছিল, আমির সাহেব চলে আসেন। জাহিদ ভাই বিশ্রাম না নিয়ে আর ঘটনার কথাগুলো না বলে তাবিজ তুলতে শুরু করে। জাহিদ ভাই আমির সাহেবের নির্দেশ করার স্থানে প্রায় 2 ফুট ঘোরার পর জাহিদ ভাই কলা পাতায় মোড়া কিছু জিনিস পায়। সেটা যখন তুলতে যাবে ঠিক আগ মুহূর্তেই জাহিদ ভাই মিঠুর মায়ের মতো করে সেই ভাবে দেখতে পাচ্ছিলেন একটা কিছু ঝড়ের বেগে এগিয়ে আসছে শোঁ শোঁ করে। জাহিদ ভাই এখনই জাহিদ ভাইকে এসে ধাক্কা মারবে। কল্পনাটা কেটে যায় আমির সাহেবের কথা, এই জাহিদ দেরি করছো কেন, তুলে ফেলো তাবিজটা। জাহিদ ভাই যখনই তুলতে যাবে তখনই জাহিদ ভাই এবং আমির সাহেব 2 জনের দৃষ্টি দূরে চলে যায়। জাহিদ ভাই এবং আমির সাহেব একসাথে দেখতে পাচ্ছেন ঝড়ের গতিতে কেউ জাহিদ ভাইয়ের দিকে এগিয়ে আসছে। তো
তো আমির সাহেব জাহিদ ভাইকে তাবিজটা তাড়াতাড়ি তুলতে বলেন, কিন্তু ভয়ে জাহিদ ভাই অসাড় হয়ে যায়। কোনো মতে মনের জোরে তাবিজটা তুলে, এবং জাহিদ ভাইয়ের মনে আছে এখনো কিছুর ধাক্কায় জাহিদ ভাই ছিটকে পড়ে গিয়েছিল অনেকটা দূরে। একটু পর জাহিদ ভাই উঠে দাঁড়ায়। আমির সাহেব এবং তাবিজ সেখানে ছিল না, যা দেখে মনে হলো উনি চলে গেছেন। পরে জাহিদ ভাই সেখান থেকে বিদায় নিয়ে রাতেই ঢাকায় ফিরে আসে। 2 দিন চলে যায়। আমির সাহেবের সাথে জাহিদ ভাইয়ের কথা হয়নি এর মধ্যে। জাহিদ ভাই লক্ষ্য করলো দিনের বেলায় যদি কারোর দিকে প্রথমবার তাকায় তার মনে হলো শয়তান, কিন্তু রাতের বেলায় এমনটা হতো না। আর নামাজে দাঁড়ালে কোনোভাবেই সূরা মনে আসতো না। সব সময় পশম পরা গন্ধ পেত। খাবারের দিকে তাকালে মনে হতো শুক্কিট বা পোকা কিলবিল করছে। রাতে আমির সাহেবকে ডাকলো, কোনো সারা শব্দ নেই, সাড়া দিচ্ছেন না উনি, কোনো ইশারা বা কোনো কিছু না। তখন দেখলো ঘরের বাইরে থেকে ইশারায় কেউ ডাকছে। জাহিদ ভাই বের হয়। জাহিদ ভাই যেখানে থাকে সেখান থেকে একটু দূরেই একটা ধান চাষ হয়। জাহিদ ভাই শুনতে পাচ্ছিলেন কেউ ডাকছে সেখান থেকে। জাহিদ ভাইয়ের সহ্য ছিল এই জ্বালা যন্ত্রণা, তাই কোনো কিছু না ভেবে হেঁটে হেঁটে যেতে থাকে এবং চারদিকে তাকিয়ে বলতে থাকে, সামনে আসো, যে এই মায়া দেখাচ্ছ আমাকে সামনে, আমার সামনে আসো। তো জাহিদ ভাই চিৎকার দিতে শুরু করে, কে তুমি, সামনে আসো, এই যে আমি। উত্তরে আসে আমার পেছন দিকে, মানে জাহিদ ভাই পেছন দিকে উত্তর আসে আর কি। খোলা মাঠ, চাঁদ প্রায় ডুবে যাবে, একজন হেঁটে আসে, তার কাঁধে তার হাল, যেমনটা মিঠুর মা দেখতেন। জাহিদ ভাই মনে পড়তে শুরু করে সব কিছু, বুঝতে বাকি রইল না কেন এমন হচ্ছে। তো জাহিদ ভাই তার দিকে এগিয়ে যেতে লাগলো এবং রাগ ভয় দুটাই ছিল, কিন্তু কয়েক কদম এগোতেই অসাড় হয়ে যায় পা দুইটা, ভারী হয়ে যায় তার পুরা শরীর। যাবে হাঁটু গেড়ে বসে পড়ে, সেই হাল কাঁধে নেওয়ার অবয়বটা ইশারা করে কোথায় যেন। আর ঠিক তখন বেশ কয়েকজন জাহিদ ভাইকে ঘিরে ধরে। তাদের হাতে পাত্র ছিল, সেই পাত্রের ভিতরে থাকা তরল জাহিদ ভাইয়ের উপরে তারা ফেলতে শুরু করে। জাহিদ ভাইয়ের পুরো শরীরে তীব্র যন্ত্রণা হচ্ছিল, মনে হচ্ছিল জাহিদ ভাইয়ের লোম কূপ জাহিদ ভাই কামড়াচ্ছে। যাই হোক, কোনো কিছুই মনে আসছিল না, কোনো আয়াত এমনকি আল্লাহ এই শব্দটা মনে আসছিল না জাহিদ ভাইয়ের মুখ দিয়ে। জাহিদ ভাই কাঁদছিল আর সাহায্য চাইছিল, বুঝতে পারছিল জাহিদ ভাইকে ওরা উপরে তুলতে চাইছে। ঠিক তখন আল্লাহ হয়তো জাহিদ ভাইকে মাফ করেছিলেন। অজান্তে জাহিদ ভাই ইচ্ছার বিরুদ্ধে জাহিদ ভাইয়ের মুখ দিয়ে বের হয়ে আসে, আলাম তারা কাইফা ফালা রাব্বুকা বিআসহাবিল ফিল। জাহিদ ভাইয়ের মনে আছে যখন তিনি ফিল বলেছিলেন তখন জাহিদ ভাইয়ের মুখ দিয়ে ফুয়ের মতো করে নিঃশ্বাস ছেড়েছিল, যার কারণে জাহিদ ভাইয়ের সামনে যে ছিল সে কিছুটা দূরে সরে যায়। জাহিদ ভাই আবারও সে আয়াতটা পরে আবার নিজেকে বুকে ফু দেওয়ার পর জাহিদ ভাইয়ের মাথায় তরল কিছু ফেলছিল। তাদের হাতে থাকা পাত্র তরল তাদের উপরেই পড়ে যায়। জাহিদ ভাইকে তারা ছেড়ে দেয়। জাহিদ ভাই শক্তিহীন ভাই মাটিতে শুয়েছিল। জয় শুনতে পারছিল কেউ আমাকে, জাহিদ ভাইকে জোরে জোরে চিৎকার দিয়ে বলছিল, পড়তে থাকো, থেমে যেও না, জোরে জোরে পড়তে থাকো, যা পড়ছো তুমি। জাহিদ পড়তে থাকে, বাতাসের শো শো শব্দ শুনতে পেতে থাকে, শুধু একটাই শব্দ। একটু উঠে আসার পর জাহিদ ভাই দেখতে পায় আমির সাহেব তার পাশে বসে আছে। পড়তে থাকো, থেমো না বলে তিনি নিজ হাতে একটা মশাল হাতে নিয়ে সূরা ফিল শব্দ পড়তে থাকলেন, আলাম তারা কাইফা ফালা রাব্বুকা বিআসহাবিল ফিল। জাহিদ ভাই কাঁদছিল আর শুয়ে থাকা অবস্থায় আসমানের দিকে তাকিয়েছিল। জাহিদ ভাইয়ের মনে আছে তিনি অঝরে কেঁদেছিল, যন্ত্রণায় বা কষ্টের জন্য নয়, ভয়ে। আল্লাহ সাহায্য করেছেন, এর চেয়ে বড় কিছু কি আছে? জাহিদ ভাই এই মুহূর্তে জাহিদ ভাই যখন লিখেছেন কথাটা, এখন লিখেছেন যে তিনি তার চোখ দিয়ে পানি বের হয়ে যাচ্ছে। সেখানে আর কিছু ঘটনা ঘটেছিল যা উল্লেখ করতে গেলে ঘটনা অনেক বড় হয়ে যাবে। আমির সাহেব জাহিদ ভাইকে সেখান থেকে নিয়ে যায় এবং কয়েকদিন পর থেকে জাহিদ ভাইয়ের সমস্যা কেটে যেতে শুরু করে। এরপর নিজেকে টানা 3 মাস বন্দি করে রেখেছিল, আমল করে ইবাদত করে নিজেকে শক্ত করেছে যাতে ভবিষ্যতে এমন যেন দ্বিতীয়বার না ঘটে। আমির সাহেব জাহিদ ভাইকে পরে বলেছিলেন যে যেদিন তিনি তাবিজ তুলতে চিটাগাংয়ের হাইওয়ে কোনো এলাকায় যায় সেদিন থেকে এই শয়তান পিছু নিয়েছিল। জাহিদ ভাইয়ের দুর্বলতা এবং কিছু ভুলের কারণে জাহিদ ভাইয়ের উপরে ক্ষুদ্রতম সময়ের মধ্যে এই প্রভাব ফেলতে পেরেছিল আর কি। তাবিজ তোলার সময় সে যেখানে এবং আমির সাহেবকে তার কাছ থেকে দূরে সরিয়ে ফেলে এবং জাহিদ ভাইকে তার মায়া জালে আটকে ফেলে, যার কারণে আমির সাহেবকে ডাকলে তিনি আসতে পারেননি এবং তিনি সবসময় চেষ্টা করেছেন যেন মায়ের জালটা ভাঙতে পারে, না হলে সেদিন জাহিদ ভাইকে তারা পুতুল বানিয়ে ফেলতো। তো আল্লাহর ইচ্ছায় তা হয়নি। জাহিদ ভাই আজও জানে না মিঠুর মা কেমন আছে, আদৌ বেঁচে আছেন নাকি মারা গেছেন তাও জানে না, জানতে চায় না। ঘটনা এমনিতেই বড়, তাই অনেক ঘটনা এড়িয়ে যেতে হয়েছে জাহিদ ভাইকে। শুধু মূল ব্যাপারগুলোই লিখে পাঠিয়েছেন জাহিদ ভাই। জীবনের অনেক ঘটনা জাহিদ ভাইকে অনেক কিছু শিখিয়েছে, অভিজ্ঞ করে তুলেছে জাহিদ ভাইকে। যাদের যন্ত্রণা দেখে দেখে জাহিদ ভাই কাজ করতেন, তাদের যন্ত্রণায় জাহিদ ভাই ভুগে টের পেয়েছে তারা আসলে কিসের অবস্থা দিয়ে যান। যাই হোক, ধন্যবাদ জাহিদ ভাই আপনাকে আপনার ঘটনার জন্য।
আসসালামু আলাইকুম। তাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আহমেদ বাবু। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। যে ঘটনাটি আমাদের সাথে কক্সবাজার থেকে শেয়ার করেছেন ওয়াসিম আলী। ঘটনার সময়কাল 2010 সাল। ওয়াসিম আলী তখন একজন যুবক এবং তিনি মোটামুটি ঘুরে ফিরে সময় নষ্ট করতেন, অনেক নষ্ট করতেন। তিনি বলেছেন যে তার কাজই ছিল বন্ধুদের সাথে আড্ডা দেয়া, ক্যারাম খেলা এবং বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া। এগুলো করে তিনি সময় নষ্ট করতেন। তো কিছু করার ছিল না, মানে বেশ ভালো লাগতো এগুলো করতে। এবং তিনি যেহেতু কক্সবাজারের মানুষ, তিনি ট্যুরিস্ট এলাকায় আসতেন, সেখানে এসেও ঘুরতেন, সময় কাটাতেন সমুদ্রের পাড়ে বন্ধুদের সাথে, মানে বেশ ভালো সময় কাটাতেন। তো তার বাবা তাকে নিয়ে খুব কনসার্ন হয়ে যান, কারণ তিনি ব্যবসায়ী মানুষ, তিনি বিভিন্ন রকম ব্যবসা করেন, সিজনাল ব্যবসা। তো লবণের ব্যবসার সাথেও তার বাবার বেশ সম্পৃক্ততা ছিল। তো তার বাবা চিন্তা করেন তাকে লবণের ব্যবসায় ইনভলভ করে দেবেন এবং সেখানে সেই ব্যবসা করার জন্য তাকে থাকতে হবে টেকনাফে থাকতে হবে এবং সেখানে তাদের জায়গা আছে, সেই জায়গায় থাকার ব্যবস্থা করে দেবেন তার বাবা এবং তিনি সেখান থেকে তাদের ব্যবসার ওই টেকনাফের অংশের কাজ পরিচালনা করবেন। তো সেই মতেই তার বাবা তাকে নিয়ে গেলেন একদিন এবং নিয়ে যেয়ে সেখানে পরিচয় করিয়ে দিলেন যাদের সাথে ব্যবসা করেন তাদের সাথে, এবং তাদের সেই ব্যবসার বিভিন্ন জায়গা ঘুরে দেখালেন, যেখানে লবণের ক্ষেত ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আছে আর কি। যাই হোক, সেগুলোর সাথে তাকে পরিচয় করালেন এবং তিনি মোটামুটি বোর্ড হয়ে গেলেন তার বাবার কথায় যে তাকে আটকা পড়তে হবে এইখানে, কারণ এইখানে তার বন্ধু বান্ধব তেমন কেউ নাই, তার কোনো সংস্রব নাই, এখানে তাকে থাকতে হবে, নীরস ব্যবসার কাজ করতে হবে, আর এই বুকিং বা হিসাব এইসবের ব্যাপারে জড়িত থাকতে হবে। যাই হোক, কিছু করার নাই, বাবার হুকুম। বাবা তাকে ওইভাবে সেট আপ করে দিছে এবং তাদের পরিচিত একজন, মানে তার বাবার পরিচিত একজন মানুষের একটা বাসায় তাকে থাকার ব্যবস্থা করে দিল। তো বাসাটা হচ্ছে দোতলা বাসা, বেশ পুরনো একটা বাড়ি এবং সেই বাড়ির মানে অবস্থা দেখলে বেশ ভয়ই লাগে। মানে মোটামুটি অনেক জায়গায় রং টং নষ্ট হয়ে গেছে। আসলে ওই জায়গায় বেশ নোনা ওয়েদার, এই জন্যও হবে। আর ওয়াসিম আলীর থাকার ব্যবস্থা হয়েছে বাসার নিচতলায় বেশ কয়েকটা কামরা আছে। সেই কামরাগুলো হচ্ছে শুটকির গোডাউন, মানে শুটকি মাছ রাখা হয় এখানে। আর একেবারে কর্নারে একটা রুম, সেই রুমটার মধ্যে ওয়াসিম আলী থাকে। পেছনে একটা জানলা আছে, সেই জানলা দিয়ে আবার বেশি দূরে কিছু দেখা যায় না, মানে জানলা দিয়ে তাকালে একটু ফাঁকা জায়গা, সেখানে একটা গাছ আছে বড় বড়, আর সেই গাছের ওই পাশে একটা ছোট্ট বাউন্ডারি দেয়াল, আর ওই পাশে আসলে ক্ষেত, ওখানে ওই যে মানে লবণ টবণ এগুলো চাষ হয় এরকম। আর আশেপাশে ওই বাড়ির আশেপাশে কিন্তু ঘর বাড়ি নাই, বেশ খানিকটা দূরে দিয়ে, অনেক দূরে যে ঘর বাড়ি শুরু হয়েছে আবার কিছু এরকম, মানে আবার একটা এরকম ঘর, তারপর আবার আলগা জায়গা এরকম। তো মানে জায়গাটা জানি কেমন। এবং এই বাড়ির ছাদে উঠলে দেখা যাচ্ছে যে এই বাড়িতে যদি কেউ ছাদে ওঠে, মানে তিনতলার উপরে ছাদ, সেইখানে উঠলে দেখা যায় যে ফাঁকা জায়গা, ওখানে দূরে ক্ষেত দেখা যায়, ওই জায়গায় উঠলেই একটুখানি ফাঁকা লাগে, বা এছাড়া কেউ দম বন্ধ হয়ে আসার মতো পরিবেশ। তো ওয়াসিম আলীর কাছে মানে এটা তো ভালো লাগেই না, তার বাবার উপরে তার খুব রাগ উঠে যে এটা কোন জায়গায় আমার রাখলো, অন্য কোনো একটা জায়গা দিত। কিন্তু এখানে আসলে থাকার মতো এর থেকে ভালো কোনো জায়গাও নাই। তো কী করবে, ওয়াসিম আলী এখানেই থাকে এবং তারা একা থাকতে হবে। দিনের বেলা তো নিচতলায় কিছু মানুষজন আসা যাওয়া করে, যে গোডাউনে মাল নেয়, মাল রাখে এরকম, আর রাতের বেলা কিছু নাই। দোতলার কথাটা ওয়াসিম আলী জিজ্ঞেস করছিল, হয়েছে যে নাকি তাকে এখানে এনে উঠাই দিছে, তার জিনিসপত্র কিছু তার বাবা কিনে দিছে, একটা চৌকি ইত্যাদি ইত্যাদি। তো সে যে জিজ্ঞেস করছিল ওই লোকরে যে দোতলায় কে থাকে, দোতলায় কে থাকে, আপনার জেনে কাজ নাই, দোতলায় কেউ থাকে না, আপনি দোতলায় যাবেনও না। ওয়াসিম আলীকে না করে যে দোতলায় আপনি যাবেনও না। বলে কেন? বলে আপনার কোনো দরকার আছে দোতলায় যাওয়ার? আপনার দোতলায় যাওয়ার দরকার নেই, আপনি এখান থেকে আসবেন, এসে আমাদের এই যে অফিসে বসবেন, এখানে মানে আপনার যা কাজ শেষে আবার যাবেন বাসায়, আর হেঁটে বেরিয়ে দিক দিয়ে যেতে পারেন, ওদিকে বাজার আছে, বাজারের দিক যেতে পারেন, ওখানে বাজারে গেলে ওই পাশে সমুদ্র আছে, বড় আছে, ওখানে মানে বিভিন্ন কয়েকটা জায়গা আছে, ওখানে যেতে পারেন, বাট দোতলায় যাবেন না। তো ওয়াসিম আলী একটু অস্বস্তি ফিল করে, দোতলায় কেন যাব না, তার কাছে এটা একটু অন্যরকম লাগে। তো সে চিন্তা করে যে আমি যেখানে থাকি ওই বাড়িটাই যদি একটু ঘুরে না দেখি, বা দোতলায় কেউ থাকলে তার সাথে একটু মানে দেখা সাক্ষাৎ করতাম, বন্ধুত্ব হইতো, এগুলো ভাবে আর কি। তো যাই হোক, প্রথম দিন ওই বাসায় ওয়াসিম আলীর, রাতের বেলা তাকে ওখানে সব বোঝাই দিয়ে গেছে। তার বাবা কিন্তু জিনিসপত্র কিনে দিছে, তাকে একটা স্টোভ কিনে দিছে, সেখানে সে রান্না বাড়া করতে পারে। আর বলছে যে এখন আপাতত যদি রান্না বাড়া করতে না ইচ্ছা করে, হোটেলে খেয়ে এসে শুয়ে থাকবি, এই আর কি। তো সে আসছে এখানে, ঘরের মধ্যে ঢুকেই মানে গন্ধে টিকতে পারতেছে না, মানে শুটকির গন্ধ বেশ স্ট্রং। যদিও সে ওখানকারই ছেলে, শুটকি মাছ প্রায় দেখে, এটা তার অভ্যস্ততা শুটকি দেখে, বা শুটকির গন্ধ পাওয়াটাও সে মোটামুটি জানে যে এখানে বিভিন্ন জায়গায় শুটকির গন্ধ পাওয়া যায়। কিন্তু একটা গোডাউনের মধ্যে একেবারে গ্যাসের মতো গন্ধ লাগে, সেটা মানে আর সহ্য করার মতো না। তো এইটাতে তার একটু রাগই লাগছে।
আস্তে আস্তে এখানকার মানুষজন যারা চলাফেরা করতেছিল ঘরে চলে গেল। তো রাত বাড়তেছে, অন্ধের সাথেও খানিকটা অভ্যস্ত হয়ে গেল ওয়াসিম আলী, এবং সে তার ঘরে গেছে। ঘরে যেয়ে সে বসলো, বসে সময় কাটতে চায় না, কিছু করার নেই এখানে। আর মানে এখানকার যে মানে টোটাল পরিবেশ সেটাও খুব একটা সুবিধার না। আর তখনকার সময় তো আসলে নেটওয়ার্কও এরকম ছিল না আর কি, নেটওয়ার্কও খুব খারাপ, মোবাইল তো ওরকম ছিল না। তো যাই হোক, সময় কাটানোর জন্য সে কিছু বই টই পড়লো, পেপার ব্যাগ বই ছিল সেগুলো পড়লো, ম্যাগাজিন পড়লো। তারপর এক সময় সে শুয়ে পড়লো, তখন আর্লি সময় শুয়ে পড়ছে, দরজা টরজা লাগায়। রাত গভীর হয়েছে, সাউন্ড আসতেছে, রাতের সাউন্ড, ঝিঝি পোকার সাউন্ড, একেবারে অন্যরকম একটা শব্দ চারিপাশে রাতের। আর বাড়িটাতে একদম মানে নীরব জায়গায়। হঠাৎ করে সে মানে ঘুম চলে আসছে, ওয়াসিম আলীর প্রায় ঘুম চলে আসে। এই সময় সে শব্দ পেল, উপরে দ্রুম করে শব্দ হলো, মানে কেউ একদম পড়লো, মানে কেউ যদি পড়ে যায় বা কাউকে আছাড় দিয়ে ফেলে যেরকম শব্দ হয় সেরকম দ্রুম করে শব্দ হলো। তো চিন্তা করলো কে শব্দ করলো, ঠিক তার মাথার উপরে। তো চিন্তা করছে এখানে তো কেউ থাকে না, আমি শুনছি এখানে শব্দ হইতেছে কেন। তারপর সে শব্দ শুনলো, দ্রুম দ্রাম এরকম শব্দ হইতেছে উপরে, এদিকে পড়ে কেউ ওদিকে পড়ে, জিনিসপত্র ফেলে। তো চিন্তা করলো যে কোনো গোডাউন নাকি। এক পর্যায়ে সে বিরক্ত হয়ে গেল এই শব্দে। তো সে তার রুমের দরজা খুলে বের হয়েছে, বের হয়ে এসে সে মেন দরজাটা খুলছে, একতলার দরজা খুলে সিঁড়ি ঘরের দিকে তাকাচ্ছে, তাকায় উপর দিকে তাকায় আছে, দেখে যে কোনো মানে নাই, মানে সারা শব্দ নাই। তো সে আস্তে করে দরজাটা আবার লাগাই দিল, দেখলো যে কি ব্যাপার, বুঝলাম না কিছু, অন্ধকার, সিঁড়িঘর অন্ধকার, ওখানে লাইটও জ্বলে না। তার যে বাসার সামনে সেখানেও লাইট জ্বলে না, ঘরের আলো যতটুকু পড়ছে বাইরে এরকম। তো সে দরজাটা লাগাই দিছে। তো দরজাটা লাগানোর সাথে সাথেই সে শব্দ পাইতেছে যে ও মা গো বাবা গো, মনে হচ্ছে কেউ কারো পিটাইতেছে, মানে লাঠি দিয়ে যদি কারো পিটাইতে কেউ নেয় ওখান থেকে এরকম শব্দ হইতেছে। আরে মানে মানে মায়ের চোটে সে খুব করতেছে, একদিন কাকতি মিনতি করতেছে সিঁড়ি দিয়ে নামার সময়, সিঁড়ির মধ্যে মারামারি হইতেছে এরকম, মানে একদম ধস্তাধস্তি মারামারি টাইপের। তো একদম তার যে ঘর, তার ঘর থেকে একটু সামনে, মনে হচ্ছে যে ঘর থেকে বেরোয় যে সিঁড়িতে উঠবে সেদিক দিয়ে যদি হয় সেই জায়গাটায়। তো সে মানে থতমত খেয়ে গেল, কিরে আমি তো দরজা খুলছিলাম তখন কারো দেখলাম না, এখন এখানে কারে মাইনে নামায়। চিন্তা করতে করতে ওয়াসিম আলী আস্তে করে দরজাটা আবার খুলে এবার সিটকাইনটা আস্তে নামায় দেখার জন্য। তো সে দুইটা পাল্লা মেরে ধরছে, দরজার আস্তেই করে তাকাইছে বাইরে সিঁড়ির দিকে। দরজাটা খোলার সাথে সাথেই শব্দ শেষ, কোনো শব্দ নাই। একদম মনে হলো অল অফ এ সাডেন যে কোনো ক্যাসেট প্লেয়ারের শব্দ হইতে থাকলে কেউ যদি সুইচ টিপ মেরে বন্ধ করে দেয়, জাস্ট লাইক দ্যাট, মনে হলো যে টাস করে বন্ধ করে দিচ্ছে, এরকম কোনো শব্দ নাই। কি ব্যাপার, সে দরজা তো হালকা ফাঁক করছে, এর মধ্যে কোনো শব্দ নাই, এমন না যে দরজা খুলে ফেলছে তাকে কেউ দেখতেছে এরকম। তো সে বুঝলো না ব্যাপারটা কি ঘটলো। তো সে দরজাটা আবার লাগাই দিল, আবার লাগাই দেওয়ার পর আবার মনে হলো এরকম শুরু হয়েছে শব্দ। তো ভয় পেয়েছে ওয়াসিম আলী, কিন্তু ভয় লাগছে কারণ তার সে এরকম অনেক কিছু শুনতো ওই জায়গা সম্বন্ধে। যাই হোক, আপনি দরজা লাগাই দিয়ে সে আবার ঘরে এসে চুপচাপ তার মতো খাটের মধ্যে বসে আছে, চিন্তা করতে ঘুমায় যাবে, আবার শুয়ে পড়বে। এই সময় তার কাছে মনে হলো যে তার যে ঘরের যে ফাঁকা জায়গাটা, মানে যে ডাইনিং স্পেসের মধ্যে একটা ফাঁকা জায়গা আছে যেখান থেকে অন্য কামরায় যাওয়া যায়, ওই জায়গায় মনে হলো মানুষজন তর্ক বিতর্ক করতেছে, মালপত্র নিবে, মানে ওই যে দিনের বেলা যেরকম মজুরা কাজ করে সেরকম এই কি বলতেছে, এবং তাদের ভাষা কিন্তু অস্পষ্ট ভাষা সে শুনতে পারতেছে, এবং তাদের এলাকার ভাষা। ওয়াসিম আলী চিন্তা করলো কি ব্যাপার, এখানে কেমনে ঢুকলো মানুষ, মানে অবাক কাণ্ড। আর রাত্রেবেলা তো কোনো কাজ করার কথা না, তাকে বলে দিচ্ছে রাত্রে কেউ আসে না এখানে। তো সে বিছনার থেকে উঠে গিয়ে সে সোজা হেঁটে গেছে দরজার দিকে যেয়ে সে দরজাটা খুলে ফেলছে। দরজা যখন খুলতেছে তখনও কিন্তু শব্দ পাইতেছে, যে মনে হচ্ছে এইখানে কথাবার্তা বলতেছে নিজেদের মধ্যে, কে কি, মানে যেরকম মানে মজুররা কথা বলে সেরকম। দরজাটা খুলছে, ঠাস, সব বন্ধ, কোনো শব্দ নাই, পুরা খা করতেছে তার সামনের অংশটা। সেই জায়গায় একটা বাতি ছিল, বাতিও জ্বলতেছে, এবং কোনো মানে কিচ্ছু নাই, সারা শব্দ একদম নীরব নিথর চারদিক। যেই রুমগুলোর মধ্যে যে সুটকেস স্টক করে রাখা ওগুলার দরজাগুলো এরকম লাগানো, কোনো সারা শব্দ নাই। খুব ভয় পেয়ে গেল আসলে ওয়াসিম আলী, মানে সে সিরিয়াসলি ভয় পেয়েছে। সে আস্তে করে দরজাটা লাগাই দিয়ে চুপচাপ বিছানায় শুয়ে পড়ছে। এবার শুয়ে পড়ে সে চিন্তা করতেছে যে ঘটনা কি, বাসার ঘটনা কি। তো এর মাঝে সে এরকম আবার একটু পর আস্তে ধীরে শব্দ পাইতেছে, মনে হচ্ছে সরব একটা তার বাজারের মধ্যে সে আছে এরকম। তো এক পর্যায়ে সে ঘুমায় গেছে, আর চিন্তা করলো না। তো পরদিন দিনের বেলা উঠে সে তার মতো এরকম ফ্রেশ হয়ে বেরিয়েছে, ঘর থেকে বের হয়ে যেয়ে ওখানে তাদের যে অফিসে যেতে বলছিল সেখানে গেছে। একটা মানে এরকম অফিসের মতো আছে, তখন যে কথাবার্তা বললো, সেখানে তার টুকিটাকি যা কাজকর্ম ছিল এগুলো করলো। তো ওইখানকার একটা ছেলে ছিল, তো সেই ছেলেটার সাথে ছেলেটার নাম ছিল বেদারকে সে বলতেছে আর কি যে কি ব্যাপার ভাই, আমি যে বাসাটায় থাকি, বাসাটার মধ্যে তো মনে হয় কোনো গোলযোগ আছে। কি গোলযোগ? এইবার রাত্রেবেলা এরকম শব্দ হয়। কারে ধুর, এসব শব্দ কিছু না, এগুলা গায়ে মাখেন কেন, এই বাড়ি অনেক পুরানো না, এরকম হতেই পারে, এগুলা গায়ে লাগাইন না, আপনি ঘুমাই থাকবেন।
তো সে বেতারের কথায় আর সন্তুষ্ট হলো না, যাক দুপুরে খাওয়া দাওয়া করে এখানে করে সে ওখান থেকে ঘুরতে গেল ওখানকার সমুদ্রের পাড়ে। তো ওখানে যে সমুদ্রের পাড় থেকে ঘোরাঘুরি করে এসে আবার সন্ধ্যার সময় বাসায় ঢুকতেছে। তো ওই সময় দেখতেছে যে ওই যে শেষ যেই লোক ওখান থেকে চলে যায় তাদের গোডাউনে, সে চলে যেতেছে, সেই লোককে সে বাইরে নিয়ে আসলো। আরে ভাই একটু বাইরে আসেন, বদ্দা কথা বলি। তো তারে নিয়ে এসে বলতেছে যে এইখানে কি কোনো সমস্যা আসেনি, মানে এইরকম রাত্রেবেলা এরকম শব্দ টব্দ পাই। তো ওই লোক তাকে একদম মুখের সামনে হাত নিয়ে দেখাইতেছে, চুপ। সে বলে কেন, কি হয়েছে? বলে কি না না, এখানে এসব কথা বলিয়েন না, আপনি চুপচাপ যান, এখানে থাকেন, ঘুমিয়ে পড়েন আপনার মতো, ঘুমিয়ে যান, শুয়ে যান, এখানে এইসব কথাবার্তা বলিয়েন না, এ বাসায় এইসব আলোচনা করবেন না। তো সে একটু থতমত হয়ে গেল, এই গোডাউনের লোক বেশ গম্ভীর সেই রকম। তো সে আর কোনো কথা না বলে যে তার ওই যে বাসার দরজার চাবি তার কাছে আছে, খুলে সে ঘরে ঢুকলো, ঢুকে তার মতো এইটা ওইটা করতেছে, বই পড়তেছে। এরকম করতে করতে রাত হয়েছে, সে মানে ঘুমায় যাওয়ার প্রিপারেশন নিছে। তো ঘুমায় যাওয়ার যে প্রিপারেশন নিছে, মনে হইতেছে যে তার বাথরুমের মধ্যে মানে জোরে কেউ কল ছেড়ে রাখছে। ওইখানে বাথরুমটা হচ্ছে তার রুম থেকে বের হয়েই একটু বাই একটা ছোট্ট প্যাসেজের মতো তার পাশে টানে, মনে হচ্ছে খুব জোরে কেউ কল ছেড়ে রাখছে, সম পানি পড়তেছে। তো সে বললো এই পানি এখন কে ছাড়লো, এই পানিতে এখন ছাড়ার কথা না। তো সে হেঁটে গেছে যে ওই কলের জায়গাতে আসলে কল ছাড়া, তো কলটা বন্ধ করে দিল। কলটা বন্ধ করছে, এই সময় শরীরের মধ্যে আবার শব্দ এরকম মনে হচ্ছে কে কারে একদম মানে মেরে, আর ওই যারে মারতেছে সে খুব চিৎকার করতেছে, মানে বাবা গো, মা গো, মাফ করে দেন, আর না হরি এরকম করে এরকম শব্দ করতেছে। তো ওয়াসিম আলী চিন্তা করলো যে ঘটনাটা কি, এখানে কি হয় আসলে। এ আবার বললো যে এসব কথা বলিয়েন না, মানে এখানে কি কোনো সমস্যা আছে, কোনো খারাপ মানুষ থাকে বা কিছু, আজকে সে মানে এটার বিহিত করে ছাড়বে। তো সে যখন এখানে মানে থাকতে আসছে, তার জিনিসপত্রের মধ্যে সে কিন্তু একটা টর্চ লাইট নিয়ে আসছে, কিনছে। তো সে তাড়াতাড়ি টর্চ লাইটটা নেয় তার টেবিলের ড্রয়ার থেকে, আর তার একটা ছুরি ছিল বড়, এরকম এরকম বড় ছুরি, সেটা আরাকানি ছুরি বলে, একটা ছুরি, দুইটা জিনিস সে নিয়ে সে আস্তে করে টর্চ লাইট নিয়ে যায়, যে দরজা খুলে ফেলে, ওই একতলার দরজা খোলার পর দেখে যে কোনো শব্দ নাই, আগের মতো নীরব হয়ে গেছে, কিচ্ছু নাই। তার ঘরের এখানে যে আলো জ্বলতেছে সেটা ওখানে পড়ছে। তো সে ওই টর্চ লাইট মারে সিঁড়ির মধ্যে, তো সিঁড়ির মধ্যে টর্চ লাইট মেরে দেখতেছে যে সিঁড়ি এরকম অন্ধকারের মধ্যে টর্চের আলো যতটুকু পড়ছে এরকম। তো সে হাঁটতে হাঁটতে সিঁড়িতে উঠতেছে, উঠে সে চিন্তা করতেছে শব্দটা কই হয়। সে মানে দোতলার যে প্রথম যে ল্যান্ডিং, একতলার থেকে দোতলার ল্যান্ডিংয়ে উঠছে, ওখানে উঠেও সে কোনো শব্দ পাইতেছে না, একদম নীরব। বাড়ির মধ্যে একটা ফাঁপা কেমন জানি একটা অনুভূতি, সিঁড়ির মধ্যে একটা কেমন সোদা গন্ধ কেমন। তো সে উঠে দোতলায় উঠছে, দোতলায় উঠেই সে হঠাৎ শব্দ পাইতেছে দোতলার ভিতরে, মানে ভেতর থেকে কেউ এরকম মারতেছে কাউরে, এরকম শব্দ হইতেছে, হ্যাঁ ওরে বাবার ওরে মারে, হ্যাঁ এরকম করে শব্দ করতেছে। তো সে মানে তাড়াতাড়ি হেঁটে গেছে দোতলার দরজার কাছে, যে দেখে ওখানে কোনো তালা নাই, দরজাটা এরকম ভেজানো এবং ভেতর থেকে শব্দ আসতেছে একদম, মানে মনে হচ্ছে আর কি জানি বলতেছে আর মারতেছে, মানে একজন কি জানি বলে মারতেছে আর একজন মানে কাতরাইতেছে। তো সে আস্তে করে দরজাটা ঠেলা দেয়, ঠেলা দিয়ে সে কিন্তু দরজা ঠেলা দেওয়ার আগে ফ্ল্যাশ লাইটটা বন্ধ করে নিছে, তার হাতের যে টর্চ লাইট সেটা বন্ধ করে নিছে, যে ভিতরে আবার যদি কেউ দেখে হঠাৎ করে লাইট মারছে কি ব্যবস্থা। আর সে তো এখন সন্দেহ করতেছে এই বাসার মধ্যে কিছু উল্টাপাল্টা হয়, মানে কোনো রকম অপরাধ হয় এরকম চিন্তা করতেছে সে। তো দরজাটাকে সে হাত দিয়ে ঠেলে সরাইছে, সরানোর পর দরজাটা আস্তে করে খুলে গেছে, কোনো শব্দও করেনি। সে এইখান থেকে দেখতেছে দোতলার ভেতরে একটা মানে এরকম একটা রুমের মধ্যে বলছে আগুন জ্বলতেছে, এরকম দাউ দাউ করে আগুন জ্বলতেছে, এরকম দাউ দাউ করে আগুন জ্বলতেছে। তো সে চিন্তা করলো এটা কিসের আগুন জ্বলে এখানে, আর ওই শব্দ হইতেছে ওই রুম থেকেই, ওই যে মারের শব্দ ওই রুম থেকে হইতেছে। তো ও আস্তে আস্তে করে ভেতরে ঢুকে, হাত কাঁপতেছে তখন, মানে ওয়াসিম আলীর মানে ভয়ে হাতটা কাঁপতেছে যে কি ব্যাপার, শব্দটা কেমন জানি। সে আরেকটু সামনে গেছে, সেখান থেকে ছায়ার মতো দেখতেছে, যে মানে ওই যে ধস্তাধস্তি করলে যেরকম ছায়া হয়, দেয়ালে এরকম ছায়া পড়তেছে এবং আগুন জ্বলতেছে। কাছে যে এসে বুঝতে পারছে যে এইখানে কোনো সিমেন্টের চুলা ছিল, মানে মাটি বা সিমেন্ট দিয়ে চুলা বানিয়েছে, লাকড়ি দিয়ে চালায় আর কি, লাকড়ির চুলা বা সিমেন্ট মানে কংক্রিট বা মাটি কিছু দিয়ে বানানো একটা চুলার মতো ছিল কর্নারে, ওইটার মধ্যে মনে হয় আগুন জ্বলতেছে ধাউ ধাউ করে, এবং এখানে কেউ ওকে মারতেছে, মানে ভালো বিড়া নিতেছে, এরকম একটা ছায়া পড়তেছে দেয়ালের মধ্যে। তো সে যখন নাকি ওই রুমের মধ্যে ঢুকছে, 1 সেকেন্ডের মধ্যে ওই আগুনটা ধপ করে নিভে গেল চুলার থেকে, মানে ঘরটা কিন্তু আগুনের মধ্যে গরমও ছিল, বেশ গরম, যেহেতু এরকম দাউ দাউ করে জ্বলতেছিল। সে ঢোকার সাথে সাথে ধপ করে আগুনও নিভে গেল, এবং কোনো মানুষের চিহ্ন এখানে নাই, মনে হচ্ছে যে একদম ফাঁকা একটা ঘর, কিচ্ছু নাই, শুধু চুলাটা আছে এখানে, কিন্তু কোনো রকমের হিট নাই, আগুন নাই, আলো নাই, কিচ্ছু নাই, অন্ধকার। ওই পাশে একটা জানালা আছে, জানালার মধ্যে কাঁচও নাই, ওখান দিয়ে হালকা চাঁদের আলো এসে পড়তেছে ঘরের মধ্যে। ঘরটা কেমন ভয়ঙ্কর লাগছে দেখতে। তো ওয়াসিম আলী কিন্তু প্রচন্ড ভয় পেয়েছে, তার শরীরের একদম ঠান্ডা একটা স্রোত নেমে গেছে, সে ভয়ে কাঁপতেছে থরথর করে, চিন্তা করতেছে কি দেখলাম এগুলো, এখানে কি দেখলাম,
তারপরও সে ফ্ল্যাশ লাইটটা জ্বালাইলো, ফ্ল্যাশ লাইটটা জ্বালায় সে ফেললো ওই চুলার উপরে। আসলেই ওখানে একটা চুলা, ওটা কংক্রিট দিয়ে বানানো, ওখানে মনে হয় লাকড়ি টাকড়ি দিয়ে কোনো রান্না বান্না করতে কেউ কিছু বানাইতো, মানে দুই মুখী চুলা, দুইটা এরকম আছে। তো সে হাঁটতে হাঁটতে চুলার কাছে চলে গেল, লাইটটা মারলো চুলার ভিতরে, কিন্তু কোনো লাকড়ি টাকড়ি নাই, পুরানো কোনো কয়লাও নাই, কিচ্ছু নাই, মানে একদম ফাঁকা, কিন্তু কালো হয়ে আছে ভিতরে জায়গাটা। সে হাত দিয়ে ধরলো পাই দিয়া, দেখলো যে ঠান্ডা, মানে চুলা জ্বললে তো গরম হবে, চুলা জ্বলেই নাই, সেইটা কি দেখলো? এই সময় সে পিছনে আবার চিৎকার শুনলো তার, ওই যে মায়ের শব্দ পিছনে, মানে দরজার বাইরে কেউ কাউরে মারতেছে সিঁড়ির ওখানে। তো সে এখন দৌড় দিয়ে বের হয়েছে, ওয়াসিম আলী দৌড় দিয়ে বেরিয়েছে, বের হয়েছে গেট দিয়ে বের হয়ে গেছে তলায়। তো ঢুকে দেখে যে ওই যে সেই যে দোতলার যে জায়গাটা আছে তার পাশে 3 তলায় ওঠার যে ল্যান্ডিংয়ের এখান থেকে শব্দটা আসতেছে। তো হ্যাঁ, সে কিন্তু ফ্ল্যাশ লাইট জ্বালায় নাই, সে আস্তে আস্তে হেঁটে গেল ওইখানে। তো উপর থেকে ওই 3 তলায় ওঠার আগে ছাদের পাশের একটা ফাঁকা জায়গা আছে, ওইখান থেকে আকাশের আলো পড়ে, চাঁদের আলো পড়ে ওই জায়গাটা একটা আলোকিত হয়ে আছে। তো তার কাছে মনে হলো ওই জায়গায় শব্দটা। তো সে হেঁটে ওই জায়গায় তাকাইলো, ওই জায়গায় তাকায় সব পুরো ফ্রিজ হয়ে গেল, মানে একদম বরফের মতো ঠান্ডা হয়ে জমে গেল। সে দেখলো ওই সিঁড়ির ওইখানে একটা লোক বসা, লোকটা বেশ লম্বা হবে, অতিশয় লম্বা, মানে বিশাল জায়েন্ট টাইপের, এরকম বিশাল আকৃতির একটা লোক বসা। তার চুল এত বড় বড় ঝাঁকড়া, এবং সেগুলো কোকড়া চুল, মানে চুলগুলাকে জট লেগে গেছে চুলের মধ্যে, পাগলরা যেরকম জট লাগে, মানে মানুষ যদি মানসিকভাবে ভারসাম্য হয় যেরকম চুল জট লেগে যায়, ওরকম জট লাগানো, দাড়িগুলোর মধ্যে মনে হলো জট লাগানো, এবং চোখগুলা পুরো সাদা, চোখের মধ্যে মণি নাই। ওখানে বসে আছে সিঁড়ির মধ্যে, একটা লুঙ্গি এরকম তার হাঁটু পর্যন্ত গোটানো এবং খালি গায়ে সে এখানে বসে আছে, এবং সে মুখ দিয়ে 2 জন মানুষের শব্দ করতেছে। একবার সে চিৎকার করতেছে যে এরে মেরে ফেললো, বাবারে মারে, আবার সে নিজের ধমকাইতেছে। তো সেই লোকটা ওইখান থেকে ওয়াসিম আলীকে দেখলো, দেখে এরকম হাসতেছে, হেসে আবার তার সামনে এরকম শব্দ করলো, করে মুখ দিয়ে একটা বিদঘুটে শব্দ করলো, কেমন যেন উলুলুলু করে। এইটা দেখে আসলে ওয়াসিম আলী সম্পূর্ণ, মানে ওইখানে মনে হলো মূর্ছা যায় এরকম অবস্থা। সে দাবাদাব দৌড় দিয়ে নামলো সিঁড়ি দিয়ে, মানে প্রচণ্ড স্পিডে নেমে সে একদম রাস্তায় বেরোয় আসছে। সে আর একতলাও ঢুকে নাই, সে দৌড় দিয়ে রাস্তায় বেরোয় আসছে। রাস্তায় বেরোয় এসে দেখতেছে যে রাস্তা ফাঁকা, রাস্তার মধ্যে কেউ নাই। তো সে জানতো যে অফিসের কাছে কিছু এরকম মানুষজন ওখানে তখনও রাতের বেলা ওই জিনিসপত্র আসে, মালপত্র আসে, এগুলা কাউন্ট করে আর কি, মানে জেলেরা আসে, এরকম আসে। তো ওই অনুযায়ী দৌড় দিল সে রাস্তা দিয়ে, ফাঁকা রাস্তা দিয়ে সে দৌড়াচ্ছে। দৌড়াইতে সে একদম, মানে একদম ভয়ে তার সারা শরীর একদম ঘামে ভিজে গেছে। দৌড়াইতে একসময় পৌঁছাইলো অফিসের কাছে। তো ওখানে যে দেখলো যে কয়েকজন মানুষ আসলেই ওই সাগর থেকে মানে মাছ আনছে, জেলেরা ওগুলার করতেছে, মানে হিসাব করতেছে এদিক ওদিক। তো তাদের কাছে গেল, যে বললো যে ভাইসান আমি একটু বসি এখানে, ভাইসান কি হয়েছে? তাহলে যে কি হয়েছে আপনার? সে মানে ভয় আর বলতে পারতেছে না। তো তাদের মধ্যে একজনে বললো পানি, মানে পিপাসা লাগছে প্রচণ্ড। তো সেই লোকটাও ওয়াসিম আলীর পানি দিল, তাদের কাছে বোতল ছিল, সেখান থেকে পানি ঢেলে দিল খাওয়ার জন্য, খাওয়ার পানি। খাওয়ার পরে সে একদম হাঁচও বড় বড় করে আসে। তো লোকটা বলছে কি হয়েছে আপনার? তো তখন বললো যে আমি ওইখানে থাকি, এরকম পরিচয় দিল। যে বললো ও কোথায়? বলে যে ওইখানে বাড়ি, সেখানে সুটকির গোডাউন। তো ওই লোকরা নিজেদের মধ্যে চাওয়াচাই করলো, তো এই রাত্রেবেলা কি ব্যাপার, আপনি কি হয়েছে? তো বলছে আমি ভয় পেয়েছি। তো ওদের মধ্যে একজন বলছে ভয় তো পাওয়ারই কথা, ও তো ভূতের বাড়ি, ওখানে যে অবস্থা হয় মানুষজন রাতে হাঁটে না রাত্রেবেলা, কিন্তু আপনি থাকেন ওইখানে? তো বলে যে কোথায় থাকছেন? ওই যে নিচতলায়, ও সায়েন্স কাম, ও তো ভূতের বাড়ি, ওখানে ভূত থাকে, কেউ ওখানে যায় না, চলেও না কেউ। ওর মানে বলে যে কিসের ভূত, কি ব্যাপার? মানুষজন ওখানে ভয় পায় ভাই, ওখানে অনেক কিছু হয়েছে আগে, অনেক উল্টাপাল্টা জিনিস হয়েছে, ডাকাইতে পারি, ওখানে কেউ থাকে না ওইখানে। ওই যে গোডাউন করছে, গোডাউনের মধ্যে আপনার কে রাখছে ওইখানে? তো সে বললো যে আমার আব্বা আমার রাখছে। আর ওরা তো সবাই অবাক যে এর বাপ এখানে রাখছে ওইখানে। তো যাই হোক, বলে যে আমি আপনাদের সাথে থাকি বাকি রাতটা, তো থাকেন। তো সে রাত্রে ওখানে কাটায় ওয়াসিম আলী, বেশ ভয় পায়, বাড়ির কাছেই যায় না আর। তো রাত্রেবেলা এখানে এদের সাথে গল্প গুজব করে সে শুনে আর কি এদের মাধ্যমে, যে ওই বাড়িটা নাকি অনেক পুরনো একটা বাড়ি, এখানে অনেক আগে তৈরি হয়েছিল, এবং ওখানে মোটামুটি এই জিনিসপত্র এগুলো রাখা হতো। ওইটা একটা সেফ গোডাউন টাইপের ছিল। পরবর্তীতে জলোচ্ছ্বাসে ঝড়ে ক্ষতি হয়েছিল, ওখানে নাকি ডাকাতরা থাকা শুরু করছিল এক সময়। পরবর্তীতে ডাকাতদেরকে আবার সরায় দেওয়া হয়, এখান থেকে খেদায় দেওয়া হয়। তো তারপর ওই ডাকাতরা থাকা অবস্থায় নাকি এখানে অনেক উল্টাপাল্টা করছিল ডাকাতরা। তো ওই মানে অনেক অপরাধ, মানুষজনকে অনেক অত্যাচার করছে, মানুষকে মারছে, এরকম করছে। এরপর থেকে নাকি আস্তে ধীরে ওই জায়গাটা এরকম হন্টেড হয়ে গেছে। তো গোডাউন আছে কিন্তু কেউ থাকে না, রাত্রেবেলা তালা তোলা মারতো, এরকম অবস্থা। যাই হোক, রাত্রেবেলা ওই দিন এরকম কাটায় দেয় ওয়াসিম আলী। পরদিন সকালবেলায় সে অফিসে যায় এবং তার বাবাকে খবর দেয়। তো
তো তার বাবারে বলে যে তুমি আমার কই রাখছো এসে, তার বাবা বলে যে আমি তো অত কিছু শুনি নাই, শুনছি যে মানে কেউ থাকে না গোডাউন, আমি এত কিছু জানি না ওই বাসা সম্বন্ধে। তো বাবার উপর সিরিয়াস রাগ করে ওয়াসিম আলী, বলে যে আমি না থাকুমি না। সে বলে আমার এক্ষুনি নিয়ে যাও। তো তারপরে সে দিনের বেলায় চলে আসে, আবার কক্সবাজারে চলে আসে, আর ওদিকে যাবেন আসে এরকম এসে। তো তার বাবা পরবর্তীতে তাকে তার অন্য ব্যবসাতে ইনভলভ করে দেয়। তার বাবার আরও ব্যবসা ছিল মশলার, তো সেই মশলার ব্যবসাতে তাকে ইনভলভ করে দেয়। তো এটা ছিল ওয়াসিম আলীর একটা ভয়াবহ ঘটনা। এখন যে ঘটনাটা শেয়ার করব সে ঘটনাটা আমাকে পাঠিয়েছেন ফুয়াদ হাসান নামে একজন ভাই। তাদের বাসা ঢাকা শহরের কোনো একটা জায়গায়, এবং তাদের বাড়িটা ছিল একটা 4 রাস্তার মোড়ে। আর ঠিক সামনে তাদের বাড়ির সামনে একটা নাম করা বাড়ি আছে, অনেকেই চিনে যাবেন ওই এলাকায়। তো সেই ঘটনাটা এই বাড়িকে ঘিরেই। তো তখন তিনি ক্লাস 7-এর ছাত্র। 2014 সালের সেপ্টেম্বর মাসের ঘটনা। একদিন বিকালে তারা ভাই বোন ও কাজিনরা সবাই মিলে ছাদে খেলছিল। তো তখন তারা সবাই দেখলো ওই বাড়ির ছাদের কার্নিশে একজন মেয়ে বারবার নামছিল, আবার বারবার উঠে আসছিল। সেই ঘটনা তার কাছে খুব অস্বাভাবিক লাগে। কি ব্যাপার, মেয়েটা উঠে আসে আবার নিচে নামে, কাহিনী কি? তো মেয়েটার চুলগুলা ছিল এলোমেলো এবং চাহানি তো ছিল হিংস্রতা, কিন্তু মানুষ। তো তখন মাগরিবের আজান দিয়ে দেয়, বাসায় চলে যায় তারা সবাই। তো তাদের বাড়িটা ছিল 6 তলা এবং 7 তলায় ছিল ছাদ। তো পুরো বাড়িতেই তারা সব সদস্যরাই থাকে, অর্থাৎ পুরোটাই অ্যাটাচড জয়েন্ট ফ্যামিলি টাইপ, ভাড়াটিয়া নাই বললেই চলে। তো তারা সবাই মাগরিবের নামাজের পর 4 তলায় তাদের দাদা দাদির ফ্ল্যাটে সন্ধ্যায় নাস্তা খাচ্ছিল। হঠাৎ তাদের বাসার যে কাজের মেয়ে, সেই মেয়েটা চিৎকার দেয়। তো তার চিৎকারে তারা বারান্দায় ছুটে যায় এবং সেই মেয়েটা তাকে ওই সময় পাশের বারাসার দিকে হাত ইশারা করে দেখায়। তারা সবাই দেখে ওই বাড়ির কার্নিশে একটা মেয়ে বসে আছে। তো কার্নিশটা এতটাই চিকন ছিল যেখানে একটা মানুষের বসে থাকা সম্ভবই না। হয়তো দাঁড়ায় থাকা যাবে, কিন্তু বসে থাকা সম্ভব না। এরপর তার ফুপ্পা তার বাসার কাজের যে ছেলেটা আছে তাদের ওই বাসার ছাদে যায় কি হয়েছে বোঝার জন্য। ততক্ষণে রাস্তার নিচে লোকজন জড়ো হয়ে গেছে। তো ওই বাড়ির মালিক ফায়ার সার্ভিসকে ফোন দেয়। তো তাকে মেয়েটাকে দেখে অচেতন মনে হচ্ছিল, কোনো হুদিস নাই। তো এত চিকন জায়গায় বসে থাকা সম্ভব না। তো মেয়েটা প্রায় রাত 10টা পর্যন্ত, সেই সন্ধ্যা থেকে রাত 10টা পর্যন্ত সেখানে বসে থাকে, অলমোস্ট 3 থেকে 4 ঘন্টার মতো। তারা আবার ছাদ থেকে টর্চ মেরে চেষ্টা করছিল মেয়েটাকে দেখার জন্য, কিন্তু মেয়েটা মুখ ওড়না দিয়ে ঢাকা ছিল। তো ফায়ার সার্ভিস আসার পরও মেয়েটাকে উদ্ধার করতে পারেনি। ফায়ার সার্ভিস আসার সাথে সাথে মেয়েটা 7 তলা থেকে সবার সামনে নিচে পড়ে যায়। সেদিন তাদের বাসার সবাই এই ঘটনা দেখে, এবং আশ্চর্যজনক ঘটনা হলো তাদের বাসার ছাদ থেকে কেউ মেয়েটাকে বাঁচানোর চেষ্টা পর্যন্ত করে নাই। রাত 10টা নাগাদ এই ঘটনা ঘটে। এরকম পরিস্থিতির পর বাসার সবাই, এই বাসাতে পাশাপাশি বাসা, তো পাশাপাশি সবাই 4 তলায় থাকে এবং সবাই খুব ভীত ছিল। পরদিন জানা যায় মেয়েটার নাম ছিল মোসলেমা, এবং সেই মেয়েটা ছিল ওই বাড়ির মালিকের গ্রামে থাকা এক বন্ধুর মেয়ে। দরিদ্রতার কারণে ঢাকা আসছিল, তখন মেয়েটা ছিল অনেক সুন্দর। তো সেই ঘটনার পর প্রায় 1 বছর পর 2015 সালের সেপ্টেম্বর মাসে আবারও সেই বাড়ির মালিকের মার সাথে একটা ঘটনা ঘটে। তার মার বয়স অলমোস্ট 90 বছরের বেশি। তো সেদিন দুপুর 3টা নাগাদ ওই ফুয়াদ ভাই বাসার তাদের দাদির বিছানায় শুয়েছিল। তো হঠাৎ ওই বাসার কার্নিশে তাদের নজর যায়। যে দেখে যে তার মাথা খারাপ হয়ে যায়, যে ওই কার্নিশটা থেকে ওই মেয়েটা আত্মহত্যা করেছিল, লাফ দিয়েছিল। সে দেখে যে ওই বৃদ্ধ মহিলাটা, যার বয়স 90-এর বেশি হবে, এমনকি আর ওই বাসার মালিকও তাদেরকে একবার বলেছিল যে তার মা অনেক অসুস্থ এবং তার মা অনেক বয়স বেশি, তার মা কখনো বিছানা থেকে নড়ে না, তারাই সবকিছু করে দেয়। সেই বৃদ্ধ মহিলা ছাদের রেলিংয়ের উপর উঠে বসে এবং তিনি সাথে সাথেই তার দাদিকে তাকে দেখায়। তো তার ডাক শুনে তার ফুফু, ছোট চাচি এবং আশেপাশের লোকজনরাও আসে। এক পর্যায়ে মহিলাটা ওই রেলিং থেকে লাফ দিয়ে কার্নিশের উপরে আসে। তো এটা একবার চিন্তা করলে আপনি দেখেন, এটা 90 বছর বয়সের বৃদ্ধ যদি এরকম রেলিং থেকে লাফ দিয়ে কার্নিশের উপরে আসে, এবং এমন একটা চিকন কার্নিশ যেখানে একজন মানুষ দাঁড়াতে গেলে 10 রকমের জিনিস সাপোর্ট লাগবে, সেখানে তিনি কিছু না ধরেই ওই জায়গাতে লাফ দিয়ে দাঁড়ায়। আপনি যদি লাফ দেন সাথে সাথে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, কারণ কার্নিশ অনেক চিকন ছিল। তারপরে কিছু বোঝার আগেই ওই বৃদ্ধ মহিলা লাফ দেয়। তো তারা সবাই মুখ ঘুরিয়ে ফেলে ভয়ে। পরবর্তীতে দেখা যায় সেই বৃদ্ধা মহিলাটা 7 তলা থেকে পড়েও মারা যায়নি। তারও আরও 1 বছর পর 2016 সালের সেই সময়, অর্থাৎ সেপ্টেম্বর মাসে, ওই সেপ্টেম্বর মাসটাতেই একদিনে রাত প্রায় 9টার দিকে এশার নামাজ পড়ে এই ফুয়াদ ভাইয়ের বাসার ছাদে হাঁটাহাঁটি করছিল। তো সিঁড়ি বেয়ে তিনি ওঠার সময় কোন একটা ছায়া তাদের বাসার ছাদে লক্ষ্য করে, সেটা ছাদের থেকে পাশের দিকে চলে যায়। তো তিনি লক্ষ্য করে প্রপার পরিষ্কারভাবে।
তখন তার মনে হয় পাশের বাসার ছাদ আর তাদের বাসার ছাদ অলমোস্ট লাগোয়া। তো ওই বাসার থেকে কোনো দুষ্ট ছেলে পেলে এসে কবুতর চুরি করতে আসলো কিনা। তো তার খাঁচা থেকে কবুতর চুরি হয়ে যায় প্রায় সময়ই, তালা মারা সত্ত্বেও। তো তিনি কোনো শব্দ না করে ধরার জন্য সিঁড়ি বেয়ে ছাদে ওঠে এবং তিনি বাগানের দিকে তাকাতে যেয়ে দেখে যে মানে এইটা তিনি এরকম কখনো এরকম জন্তু দেখেন নাই। একটা মানুষের মতো মানুষের ন্যায় হাত পা বিশিষ্ট একজন মানুষ, যার চেহারা কুকুরের মতো। আবছা আলোয় দেখা গেল তার লম্বা লম্বা নখ। সেই জন্তুটা তার দিকে মানে চোখ লাল করে তাকিয়ে আছে। তার হাতে ছিল একটা কবুতর। ওই সময় তিনি ওই পাশ থেকে পচা মাংস, এক ধরনের মাংস পচা গন্ধ পাচ্ছিল। সে সময় তিনি আয়াতুল কুরসি পুরুষ পড়তে শুরু করে এবং তিনি দেখে ওই জন্তুটা ওই বিল্ডিংটা, যে বিল্ডিং থেকে অলমোস্ট 2 জন মানুষ ঝাঁপ দেয় প্রতি সেপ্টেম্বরে, সেখানে লাভ এই বাড়িতে চলে যায়। তিনি কোনো রকম দৌড়ে 6 তলায় তার চাচার বাসায় আসে। তারপর তার দাদিকে ঘটনাটা খুলে বলে তার দাদি দুয়া পরে তার শরীরে ফু দিয়ে দেয়। পরের দিন ওই বাড়ির মালিকের বউ আবার তাদের দাদির পরিচিত থাকায় তাকে জিজ্ঞাসা করে, আসলে আপনাদের বাসায় কি হচ্ছে, কি ঘটনা কি? তিনি বলেন যে তার ছোট ছেলে একবার কোত্থেকে জানি কুফরি কালামের একটা বই পেয়েছিল। সেই বই দেখে তিনি তার জিন হাজির করার ইচ্ছা হয়, কিন্তু সেই জিন হাজির করার জন্য দরকার নাকি ছিল একজন কুমারী মেয়ের। তাই সে মুসলিমাকে নাকি টাকার লোভ দেখায় এবং তার উপর জিন হাজির করে তাকে মানায়। যেহেতু মুসলিমা গরিব ঘরের মেয়ে ছিল, তাই টাকার লোভে করে রাজি হয়ে গেছিল মেয়েটা। ছেলেটা প্রয়োজনীয় সামগ্রী ও একটা কুকুরির রক্ত, কলিজা আর পায়ের নখ দিয়ে কোনো এক অমাবস্যার রাতে জিন হাজির করার চেষ্টা করেছিল। কিন্তু সেই জিন হাজির হয় ভয়ঙ্কর শক্তিশালী কারিন জিন রূপে। তাকে হাজির করার পর থেকেই সে বাড়িতে অনেক সমস্যা দেখা দেয়। সবার মধ্যেই একটা সমস্যা দেখা দেয়। মাঝে মাঝে মুসলিমা পাগলামি করতো বাড়িতে। ছোট ছেলেও কাউকে কিছু বলে নাই। সেই জিন মাঝে মাঝেই মুসলিমার উপর ভর করত। তো বাড়ির লোকেরা কিছু বোঝার আগেই মুসলিমা মারা যায়। কিন্তু সেই কারিন জিনটি থেকে যায় এবং পরিবারের সদস্যদের নানা রকম ক্ষতি করতে থাকে। এইসব দেখতে না পেরে ছোট ছেলে সবাইকে ঘটনা বলে। একদিন তার একটা হুজুর নিয়ে আসলে তিনি বলেন যে ছোট ছেলে খুব শক্তিশালী একজন কারিন জিন হাজির করে ফেলেছে, যে সহজে ছেড়ে যাবে না। তো হুজুর ঝাড়ফুঁক করে সবাইকে একটা তাবিজ দিয়ে যায়। বলে প্রতি বছর এই সময়ে এই জিনের প্রভাব বাড়বে, যেই সময় তাকে হাজির করা হয়েছিল, মানে সেপ্টেম্বর মাসটা। তাই একবার সেই জিনটি সেই বাড়ির মালিকের মার উপর ভর করে এবং তাকে মারার চেষ্টা করে, কারণ তার হাতের তাবিজটি সেদিন কোনোভাবে খুলে গিয়েছিল। তো বৃদ্ধ মহিলাটি বড় একটি নিম গাছের উপর পড়ায় ওইবার আল্লাহর রহমতে বেঁচে গিয়েছিল। তারপর যা ছিল তারপর ফুয়াদ ভাই যা দেখেছিল সেটা ছিল ওই জিনটি। পরের দিন একজন কুফরি কালাম করে একজন তান্ত্রিক আনা হয়, কুফরি কালাম করে এরকম একটা তান্ত্রিক আনা হয় বাসার। সে কিছু রিচুয়ালসের মাধ্যমে সেই কারিন জিনকে হাজির করে। তো কারিনকে চলে যেতে বলে, সে বলে বাড়ির সদস্যদের সে জানে মারবে, তারপর যাবে। এবং সেদিন রাতে সে মোসলেমাকে না, বাড়ির ছোট ছেলেকে মারতে চেয়েছিল, কিন্তু মোসলেমাকে ছাদে পেয়ে তাকে ছাদ থেকে ফেলে দেওয়া হয়। সে যতবারই ছোট ছেলের ক্ষতি করতে চেয়েছিল ততবারই সে বেঁচে গিয়েছিল। সে তান্ত্রিক তারপর কিছু রিচুয়ালস পালন করে এবং কারিনটি চলে যেতে রাজি হয় কিছু জিনিসের বিনিময়ে, কিন্তু সে পুরোপুরি যাবে না এও বলে যায়। এখনো মাঝে মাঝে সেই বাড়ির ছাদের উপর কাউকে না কাউকেই হাঁটতে দেখা যায়। বাতাস না থাকা সত্ত্বেও সেই বাড়ির ছাদের গাছপালাগুলোকে দেখা যায় নড়তে। তো এটা ছিল ঘটনা। হ্যালো লিসেনার্স, হ্যালো রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, ভালোর তলায় আছেন। আমার নাম রিপন, আমি লালমিহাট থেকে বলতেছি। আজকে আমি যে ঘটনাটা শেয়ার করব, এই ঘটনাটা আমাদের লালমিহাট জেলার পার্শ্ববর্তী কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার একটি ঘটনা। তো ঘটনাটার সময়কাল ছিল 1998 সাল, আজ থেকে প্রায় 28 বছর আগের একটি ঘটনা। আশা করি এই ঘটনাটা আপনাদের অনেক ভালো লাগবে। এই ঘটনাটা আফনান ভাইয়ের মতো করে আমি বলার চেষ্টা করব, কারণ হচ্ছে এই ঘটনাটা একজন পুলিশ কনস্টেবলের সাথে ঘটে যাওয়া একটা ভৌতিক ঘটনা। আর ঘটনাটা যিনি আমাকে শেয়ার করেছেন তিনি হচ্ছেন আরিফ। ওর বাড়ি হচ্ছে আমাদের লালমনিরহাটে, কিন্তু ও থাকে, ওর ফ্যামিলি সহ থাকে হচ্ছে কুড়িগ্রামে। তো ওখানে সে একটা ঘটনা শুনেছে এবং ঘটনাটা সত্যটা যাচাই করেছে এবং যাচাই করার পর সে ঘটনাটা আমাকে পাঠিয়েছে। তো আমি বেশি কথা নাই, সরাসরি ঘটনায় চলে যাই। তো ঘটনাটার সময়কাল ছিল 1998 সালে। সেই সময় ওই এলাকার থানায় কর্মরত ছিলেন কনস্টেবল আব্দুল সালাম। সেই সময় ওনার বয়স ছিল 25 বছর, তখনও তিনি অবিবাহিত ছিলেন। তো এক বর্ষা রাতে থানায় খবর আসে যে গ্রামের শেষ প্রান্তে একটি পুকুরের পাশে একটা অজ্ঞাত ব্যক্তির লাশ পাওয়া যায়।
তো তখন তিনি ঘড়ির সময় দেখেন যে প্রায় 10:30 বাজে। তো সেই আব্দুল সালাম এবং আরও 2জন পুলিশ সদস্যকে নিয়ে তিনি সেই ঘটনাস্থানে যান এবং ঘটনাস্থলে যাওয়ার পর যাওয়ার সময় বেশ তাদের অসুবিধা পড়তে হয়, কারণ সেই সময় রাস্তাগুলো এখনকার মতো পাকা ছিল না, সেই সময় সমস্ত রাস্তা ছিল কাঁচা রাস্তা। তো সেই কাদামাটির রাস্তা পেরিয়ে যখন তারা সেই পুকুরের কাছে পৌঁছান, তখন দেখেন যে চারপাশে বেশ কুয়াশা নেমেছে। যদিও সেই সময় আসলে বর্ষাকাল ছিল, বর্ষাকাল একদম পুরোপুরি আসে নাই, বলতে হালকা বৃষ্টি পড়তেছে, কিন্তু সেই সময় আসলে কুয়াশাও নেমে গেছে। তো পুকুরের পাড়ে একটি বড় গাছের নিচে সাদা কাপড়ে ঢাকা একটি লাশ পড়েছিল। তো স্থানীয় মানুষরা সেই সময় দূরে দাঁড়িয়ে দেখতেছিল। তো আব্দুল সালাম ভাই সেই লাশটা পরীক্ষা করে দেখলেন এবং দেখলেন যে সেই লাশের কোনো আসলে পরিচয়পত্র সাথে পাওয়া যায় না, বলতে ওনার সাথে কোনো ধরনের মানি ব্যাগ ছিল না। তো তিনি সিদ্ধান্ত নিলেন যে লাশটা আসলে থানায় নিয়ে যাওয়া হবে। তো 4জন মিলে সেই লাশটা একটা হলো খাটিয়েতে তুলে দেওয়া হয়, বাঁশের খাটিয়েতে তুলে দেওয়া হয়। তো থানার দিকে যাওয়ার সময় গ্রামের শেষ প্রান্তে এসে হঠাৎ খাটিয়েটা অস্বাভাবিক ভারী হয়ে গেল। তো 4জনের কাছে মনে হলো যে লাশটির ওজন কয়েক গুণ বেড়ে গেছে। তো বলে রাখা ভালো রাসেল ভাই, সে সময় আসলে যেহেতু ওনার ওই জিপ গাড়িতে ওনারা আসলে লাশ তোলেন না, ওটা শুধুমাত্র কনস্টেবল বা ইন্সপেক্টর যারা থাকেন তারা শুধু যাতায়াত করেন। আর যদি কোনো জায়গায় লাশ এই ধরনের ইনসিডেন্ট হয়, তো দেখা যায় যে তারা হয়তো তাদের লাশ নিয়ে আসার জন্য লোক আছে, তারা দেখা যায় অনেক সময় ভ্যান গাড়িতে নিয়ে যায়, আবার অনেক সময় দেখা যায় যে তারা ওই এক ধরনের বাঁশের খাটিয়ে আছে, সেগুলোতে আসলে তারা তুলে থানা পর্যন্ত নিয়ে যায়। তো যেহেতু বৃষ্টি হয়েছিল, তো এই কারণে রাস্তা অনেক কাদাময় ছিল, এই কারণে দেখা যায় যে ওই ভ্যান গাড়ি পাওয়া যায়নি। তো যার কারণে ওনারা ওই পুলিশ সদস্য যারা আছেন তারা আসলে ওই কয়েকজন লোকের মাধ্যমে 4জন লোকের মাধ্যমে বাঁশের খাটিয়েতে আর কি সেই লাশটা নিয়ে যেতে বলে। তো সেই 4জনের কাছে হঠাৎ করে মনে হলো যে সেই লাশটার ওজন অনেক বেড়ে গেছে, কোনোভাবেই তারা সেই বাঁশের খাটিয়েটাকে সেই লাশটাকে ধরে রাখতে পারতেছে না। নর্মালি একটা মানুষের ওজন আর কত হবে, দেখা যায় যে 55 থেকে 70 কেজি, কিন্তু 4জন মিলে এটা আসলে পরিবহন করা খুবই কোনো সমস্যা ছিল না, কিন্তু তাদের কাছে মনে হচ্ছে যে এত ওজন যে এটাকে আর ধরে রাখা যাচ্ছে না। তো তারা হলো দেখা যায় যে বিশ্রাম নেওয়ার জন্য সেই খাটিয়াটাকে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার জন্য তারা মাটিতে নামিয়ে রাখেন। তো সেই সময় ওই তাদের সাথে সাথে যেটা বলে আর কি পুলিশ ভ্যান গাড়িটাও ছিল, তো তারা সাথে সাথে যাচ্ছিল। তো সেই সময় তারা দেখে যে তাদের ওই লোকজন লাশটা খাটিয়ে রেখে তারা আসলে বিশ্রাম নিচ্ছে। তো সেই সময় ওই আব্দুল সালাম ভাই উনি ওই লাশদের সাথে ছিলেন, বলতে হচ্ছে যারা ওই 4জন যে লাশটা উবাচ্ছিল ওনাদের সাথে আর কি 2জন পুলিশ থাকা দরকার। তো ওখানে আসলে ওই আব্দুল সালাম ভাই এবং একজন কনস্টেবল, ওনার সহযোগী কনস্টেবল ছিলেন, এবং ওনাদের যে গাড়িটা সেই গাড়িটা অলরেডি চলে যায়। তো দেখা যায় যে যখন ওই লাশটা নিচে রাখা হয়, আব্দুল সালাম ভাই যখন ওই লাশটার দিকে তাকান, তো তিনি দেখতে পান যে সেই লাশটা আসলে সাদা কাপড় দিয়ে ঢাকা ছিল। তো তিনি দেখতে পান যে সাদা কাপড়ের ভিতর থেকে একটা হাত বেরিয়ে এসেছে এবং হাতের আঙ্গুলগুলো কাদায় মাখানো। তো তিনি হাতটি আবার কাপড়ের ভিতরে ঢুকিয়ে দিলেন, কিন্তু কয়েক মিনিট পর যখন তারা সবাই আবার হাঁটা শুরু করলো, তো তার সাথে থাকা যে পুলিশ সদস্য ছিল, তো তিনি বললেন যে স্যার, লাশটা হাতটা নড়তেছে। তো আব্দুল সালাম ভাই সঙ্গে সঙ্গে এটা শুনে থেমে গেলেন এবং সেই লাশের খাটির দিকে তাকালেন, বলতে ওই বাঁশের খাটির দিকে তাকালেন। তিনি দেখলেন যে না, হাতটা ঠিকই বের হয়ে গেছে, কিন্তু হাতটা তো নড়তেছে না। তো সবকিছুই তো স্বাভাবিক। তো তারা আবার পুনরায় হলো ওই পুলিশ সদস্যকে বললেন যে আরে এটা স্বাভাবিক, এটা ওরা নিয়ে হাঁটতেছে, এই কারণে আসলে হয়তো এই ধরনের তোমার কাছে ভুল দেখাচ্ছে। রাসেল ভাই, তো ওই 2জন পুলিশ সদস্য এবং ওই 4জন ব্যক্তি যখন সেই লাশটাকে নিয়ে থানার দিকে যাচ্ছেন, তো দেখা যায় যে বেশ কিছুক্ষণ যাওয়ার পরে দেখা যায় যে ওনাদের আবার
মানে কোনোভাবেই ধরে থাকা যাচ্ছে না। বিশেষ করে 4জন ব্যক্তি বলতেছে, স্যার লাশটাকে একটু নিচে রাখি, আমাদের বিশ্রাম নেওয়া দরকার, কোনোভাবেই আসলে আমরা ধরে রাখতে পারতেছি না। তো বলে যে আচ্ছা ঠিক আছে, একটু রেস্ট নাও। রাসেল ভাই, ওই ওনারা যখন সেই খাটিয়াটা বা পাশের খাটিয়াটা নিচে রাখেন এবং রাখার কিছুক্ষণ পর আব্দুল সালাম ভাই দেখেন যে সেই লাশের হাতটা পুনরায় বের হয়েছে এবং সেই হাতটা নড়তেছে। নর্মালি একজন অসুস্থ মানুষ যখন বেডের মধ্যে শুয়ে থাকে, মাঝে মাঝে ওনাদের হাত যেরকম করে আঙ্গুলগুলো নড়াচড়া করে সেই রকম। তো উনি এটা দেখে বেশ অবাক হলেন এবং তিনি চিন্তা করলেন কি ব্যাপার, হাত ওই লাশের হাত কেন জানি নড়লো। তো ওই সাথে থাকা যে কনস্টেবল উনি বললেন যে স্যার আমিও দেখেছি, আমি তো আপনাকে বলছিলাম প্রথমে, আপনি তো আমার কথা বিশ্বাস করলেন না, আমিও একই রকম ভাবে নড়তে দেখেছি। তো কিন্তু সেই সাথে থাকা 4জন যারা আসলে খাটিয়েটা উবার ছিল, তো তারা বলে স্যার আমরা তো কই, আমরা তো দেখলাম না, হাত তো ঠিকই আছে। তো দেখা যায় পরে আবারও সেই লাশের হাতটা ভিতরে ঢুকিয়ে দেওয়া হয় এবং তারা আবার চলতে শুরু করে। এবং দেখা যায় রাসেল ভাই কিছুক্ষণ যাওয়ার পরেই তারা আবার ওই 4জন বলতেছে, স্যার আমরা আসলে কোনোভাবেই লাশটাকে এত ওজন লাগতেছে, আমরা কোনোভাবেই নিয়ে নিয়ে যেতে পারতেছি না, আমরা একটু রেস্ট নেই। আর যদি সম্ভব হয় আপনি হলো থানায় খবর দেন, কোনো একটা ভ্যান গাড়ি এসে লাশটাকে নিয়ে যাক। আসলে এই লাশটাকে নিয়ে যে এইভাবে নিয়ে গেলে তো স্যার রাত পার হয়ে যাবে, এভাবে নিয়ে যাওয়া সম্ভব না। তো সেই 2জন যারা ওই সাথে থাকা পুলিশ সদস্যরা বুঝতে পারতেছে না যে কি বলে, একটা লাশ 4জনে নিয়ে যাচ্ছ আর তোমরা হলো এই সামান্য লাশটাকে নিয়ে যেতে পারতেছো না, ভারী বলতেছো। Because ওই 4জন বলতেছে স্যার বিশ্বাস করেন এত ভারী লাগতেছে, মনে হচ্ছে যে আমরা হলো একটা জায়গায় প্রায় হলো 8টা-10টা মনে হয় যে লাশ মনে হয় খাটির মধ্যে নিয়ে যাচ্ছি। 4জনের একই রকমই কথা। তো এরপর ওই পুলিশ সদস্য উনি বলতেছেন যে তোমরা আসলে কিন্তু বাহানা করতেছো, তোমরা কাজে ফাঁকি দেওয়ার জন্য এইভাবে কথা বলতেছো। তো ওই পুলিশ সদস্য কোনোভাবেই বিশ্বাস করতেছে না। তো এক সময় দেখা যায় যে ওই 4জনের বলে যে স্যার যদি আপনি বিশ্বাস না করে থাকেন তাহলে শুধুমাত্র আপনি 1 মিনিটের জন্য খাটিয়াটা একটু কাঁধ লাগান, আপনি দেখেন কি পরিমাণ ভারী। রাসেল ভাই, ওই 2জন পুলিশ সদস্য ওনারা হলো সামনে এবং পিছনে 2জন আর কি, ওই 2জন 4জন ওরা আসলে পিছনে ধরে। তো ওরা অনুভব করে যে সত্যি সত্যি রাসেল ভাই এই খাটিয়াটার ভারী এত পরিমাণ, মনে হচ্ছে যে তারা একটা লোহার মনে হয় একটা লোহার লাশ মনে হয় যে তারা নিয়ে যাচ্ছে, এত ওজন। তারা দেখা যায় যে মাত্র 30 সেকেন্ড হাঁটার পরে তারা ওই 2জন পুলিশ সদস্যও হাঁপিয়ে যায়। তো আব্দুল সালাম ভাই বুঝতে পারেন যে এই এই যে 4জন বলতেছে যারা লাশ উবাচ্ছে তারা আসলে সত্য কথাই বলতেছে। তো তিনি দেখা যায় যে এক প্রকার বাধ্য হয়ে থানায় ফোন দেন এবং বলেন যে স্যার একটা ভ্যানের ব্যবস্থা করেন, এই লাশটাকে তো নিয়ে যাওয়া যাচ্ছে না। উনি এক কথা ডিটেলস শেয়ার করেন। তো দেখা যায় যে ইন্সপেক্টর কোনোভাবে মানতেছে না যে কি ফাইজলামি শুরু করছো, একটা লাশ তোমার 6জন নিয়ে আসতে পারতেছো না। তো দেখা যায় উনিও অনেক চিল্লাচিল্লি করতেছে। তো যেহেতু এখানে আব্দুল সালাম ভাই দীর্ঘদিন ধরে সেই থানাতে কাজ করেন এবং দেখা যায় যে উনি আর সে কনভিন্স করেন যে স্যার একটু দয়া করে আপনি একটা হলো ভ্যানের ব্যবস্থা করে দেন, বাকিটা আমি থানায় এসে বলতেছি। তো পরবর্তীতে ওনাদেরকে একটা হলো আপনার হচ্ছে ভ্যানের ব্যবস্থা করে দেওয়া হয় এবং একটা ভ্যান এসে সেই লাশটাকে নিয়ে যাওয়া শুরু করে। তো রাসেল ভাই একই রকম ভাবে সেই যে ভ্যান চালক উনিও কোনোভাবে লাশটাকে টেনে নিয়ে যেতে পারতেছেন না। ওনার কাছে মনে হচ্ছে যে প্রায় 15-20 মন, 20 মন হবে না, মিনিমাম হলো 15 মনের মতো ওজন তার মনে হয় যে তার ভ্যানে উঠেছে এবং ভ্যানটা কোনোভাবেই তিনি টানতে পারতেছে না, এত ভারী মনে হচ্ছে এবং চাকাগুলো রাস্তায় ডেবে ডেবে যাচ্ছে। তো নর্মালি কিন্তু একটা মানুষের লাশ ভ্যানে রেখে ভ্যানটা যখন টানা হয় কখনোই কিন্তু সেই চাকা যদিও যতই বৃষ্টি হোক না কেন অত বেশি ডেবে যাওয়ার কথা না, আর অত কষ্ট হওয়ার কথা না। তো দেখা যায় যে খুবই ডেবে যাচ্ছে, কোনোভাবেই ভ্যান চালকটা উনি নিয়ে যেতে পারতেছেন না এবং পরবর্তীতে দেখা যায় যে ওই 2 পুলিশ সদস্য আব্দুল সালাম ভাই সহ 2 পুলিশ সদস্য এবং আরো 4জন যে ছিল তারা সবাই ভ্যানটাকে পিছন দিক দিয়ে ঠেলা দিচ্ছে, কিন্তু কোনোভাবেই সেই লাশটা তারা আসলে টেনে নিয়ে যেতে পারতেছে না। তো তারা বেশ অবাক হয়ে যায় এবং তারা সবাই খুবই ক্লান্ত হয়ে যায়। তো বেশ কিছুক্ষণ প্রায় 1-2 কিলোমিটার নিয়ে যাওয়ার পর তারা আসলে খুবই ক্লান্ত হয়ে যায় এবং তাদের আর শরীরে শক্তি থাকে না যে এই ভ্যানটাকে তারা ঠেলে নিয়ে যাবে। তো
রাসেল ভাই এরপরে যেটা হয়, ওরা সবাই বুঝতে পারে যে এই লাশটা কোনো সাধারণ লাশ নয়, এটাতে অবশ্যই কোনো কাহিনী আছে। তো এরপরে ওরা কি করে, ওরা চায় যে, ওরা সবাই চিন্তা করে যে আমরা আসলে এরকম করে পরিশ্রম না করেই আমরা লাশটা সকাল হলেই দেখা যাক কোনো ব্যবস্থা করা যায় কিনা। তো সারা রাত তারা আসলে ওই একটা পার্শ্ববর্তী একটা স্কুল আছে, তো তারা কি করে ওই স্কুল পর্যন্ত সেই ভ্যানটাকে ঠেলে নিয়ে যায় এবং স্কুলের মধ্যে তারা হলো স্কুলের বারান্দায় হলো মাঠের মধ্যে রাখে, ভ্যান সহ লাশটাকে রাখে এবং তারা সবাই ওই বারান্দার মধ্যে যে সারা রাত গল্পগুজব করে কাটিয়ে দেয়। এবং সকালবেলা যখন তারা সেই লাশটাকে থানার উদ্দেশ্যে নিয়ে যায়, তখন তারা অনুভব করে, রাসেল ভাই আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, তারা অনুভব করে সেই লাশটার মানে কোনো ধরনের ওই একদম নর্মাল মানুষের মতো ওজন, এবং সেই ভ্যান চালক সে নিজেই টেনে নিয়ে যেতে পারতেছে, পিছন দিক দিয়ে কোনো ধরনের ঠেলা লাগতেছে না। মানে তারা এতটাই অবাক হয়ে যায় বলার বাহিরে। তো যখন লাশটা নিয়ে যখন তারা সেই থানাতে পৌঁছায়, তো সেই ইন্সপেক্টর তো প্রচণ্ড রেগে যায় যে এই লাশটাকে তো পোস্টমর্টম করতে হবে, আর তোমরা সারা রাত কী করেছো, তোমার সারা রাত তোমাদেরকে ফোন দিচ্ছি, তোমার ফোন হলো ধরতেছে না, কাহিনী কি? তো আব্দুল সালাম ভাই বেশ অবাক হয়ে যান। তিনি বলেন, স্যার আপনি ফোন দিয়েছেন কই, আমার কাছে তো কোনো ফোন আসেনি। বলে যে, কি বলো, আমি তোমার ফোন প্রায় 10-15 বার ফোন দিয়েছি আর তুমি বলো তোমাকে ফোন দিইনি, মানে ফাজলামি করো, তোমার ফোন চেক করো। তো আব্দুল সালাম ভাই উনি ওনার ফোনটা চেক করলেন, উনি দেখতে পেলেন যে কোনো ফোনই আসেনি। তো উনি হলো ফোনটা হলো ওই যে ইন্সপেক্টর আছে ওনাকে দেন, বলেন যে স্যার দেখেন, আপনি হয়তো বিশ্বাস করবেন না, দেখেন আমার ফোনে কোনো ফোন আসে নাই। তো বলে যে আচ্ছা ঠিক আছে, সেটা না বুঝলাম যে ফোন যায়নি, কিন্তু রাতে কি হয়েছে সেটা বলো। পরে ওই আব্দুল সালাম ভাই সমস্ত ঘটনা ওই কনস্টেবলকে শেয়ার করেন এবং কনস্টেবল শেয়ার করার পর মানে আব্দুল সালাম ভাই ইন্সপেক্টরকে শেয়ার করার পর ইন্সপেক্টর বুঝতে পারেন না, মানে উনি আসলে বিশ্বাসই করতেছিলেন না। কিন্তু ওই 4জন ব্যক্তি এবং আব্দুল সালাম ভাই কনস্টেবল যখন আসলে এই সমস্ত ঘটনা শেয়ার করেন, সবাই দেখা যায় যে আত্মবিশ্বাসের সাথে বলেন, তখন ওই ইন্সপেক্টর মানে বাধ্য হন। তো পরবর্তীতে দেখা যায় যে রাসেল ভাই ওনারা যখন ওই লাশটাকে পোস্টমর্টম করতে দেন, সেই সময় হঠাৎ করে যিনি পোস্টমর্টম করেন, যে মর্গে যিনি থাকেন আর কি, দায়িত্বে থাকেন, উনি হঠাৎ করে চিৎকার দেন। তো দেখা যায় যে 2জন পুলিশ সদস্য ওই মর্গের রুমে যায় এবং যায় দেখেন যে যিনি ডোম আছেন উনি অজ্ঞান হয়ে পড়ে আছেন। তো দেখা যায় এরপরে ওই ডোমকে যখন জ্ঞান ফেরানো হয়, ওই ডোম বলে যে স্যার আমি এই লাশটা কাটতে পারবো না। বলে যে কেন, কি সমস্যা? বলে যে স্যার আমি যখন সেই লাশটাকে কাটতে গিয়েছি, সেই লাশটা আমার খপ করে আমার হাত ধরেছে এবং সেই সাথে সে চোখ খুলে বলতেছে আমাকে কাটবি না, আমাকে যদি কাটিস তাহলে তোর পরিণতি ভালো হবে না। তো এটা দেখে সে আসলে অজ্ঞান হয়ে যায় এবং চিৎকার দেয়। তো সেই ইন্সপেক্টর বুঝতে পারেন যে আসলে এই লাশটা কেন্দ্রিক আসলে যা কিছু হচ্ছে এগুলো আসলে ভালো কিছু হচ্ছে না। উনিও বুঝতে পারেন যে অবশ্যই এই লাশটার সাথে হয়তো কোনো রহস্য আছে। তো রাসেল ভাই তিনি এই মুহূর্তে তো আসলে রহস্য উদ্ঘাটন করা সম্ভব না। তো উনি দেখা যায় যে যেহেতু লাশটা কাটাও যাচ্ছে না, ডোমও আসলে কাটতে অস্বীকৃতি জানাচ্ছে, তো এবং সেই লাশটা যেহেতু কোনো পরিচয়ও পাওয়া যায়নি, তো তারা কি করেন, সেই লাশটাকে অজ্ঞাতনামা হিসেবে তারা দাফন দিয়ে দেন, বলতে কবরস্থ করেন। এবং কবরস্থ করার পর ওই ইন্সপেক্টর এবং সেই সাথে আব্দুল সালাম ভাই এবং যারা কনস্টেবল আছেন, বিশেষ করে ওই লাশ সম্পর্কিত যারা ঘটনাগুলোর সম্মুখীন হয়েছিলেন, তো তারা যারা আছেন সবাই মিলে ওই লাশটার পরিচয় এবং ওই লাশটার সাথে ঘটে যাওয়া কী ঘটেছিল, কেন হয়েছিল, এই বিষয়গুলো ওনারা অনেক খোঁজখবর নেওয়ার চেষ্টা করেন, কিন্তু কোনোভাবেই কোনো ক্লু পাচ্ছিলেন না। এইভাবে তারা প্রায় 15টা দিন তারা সময় নষ্ট করেন এবং এক পর্যায়ে যেয়ে সেই ইন্সপেক্টর বলেন যে এই লাশটা নিয়ে আসলে আমাদের আর খোঁজাখুঁজি বা তথ্য কালেক্ট করার কোনো প্রয়োজন নাই, এটা যেভাবে আছে সেভাবে এই কেসটা ক্লোজ করে দাও। তো এরপরে রাসেল হয় ওই কেসটা ক্লোজ করে দেওয়া হয় এবং ওই অজ্ঞাতনামা ব্যক্তিটা আসলে ইতিহাস বা ওই ব্যক্তিটা কীভাবে মারা গিয়েছে, কেন মারা গিয়েছে, আর কেন বা তাদের সাথে এই ঘটনাগুলো ঘটেছে, মানে এই বিষয়গুলো আর জানা যায়নি। তো আব্দুল সালাম ভাই এই ঘটনাটা শেয়ার করেন ওই আরিফ নামে
যিনি আছেন ওনার সাথে। তো আরিফ ভাই আমার কাছে শেয়ার করেন। তো রাসেল ভাই, ঘটনাটা আমার কাছে শুনে বেশ ভালো লেগেছিল যে পুলিশ সদস্যদের সাথে এই ধরনের ঘটনা ঘটতে পারে। তো আপনার ভাই যেভাবে ঘটনাটা তার প্রথম ঘটনাটা শেয়ার করেছেন, তো আমার কাছে ঘটনাটা একই রকম ভাবেই ছিল। এই কারণে আমি ঘটনাটা আপনাদের মাঝে শেয়ার করে দিলাম। রাসেল ভাই, যদি এই ঘটনাটা ভালো লেগে থাকে তাহলে ঘটনাটা আপনি শেয়ার করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ঘটনার মধ্যে কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এই ছিল রাসেল ভাই আমার ঘটনা। আসসালামু আলাইকুম। হ্যালো লিসেনার্স, আশা করি ঘটনাগুলো আপনাদের ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি বাছাই করে ঘটনাগুলো আপনাদের মাঝে শেয়ার করার। আমি প্রতিদিনই ঘটনাগুলো বাছাই করে আপনাদের মাঝে একটি করে এপিসোড শেয়ার করার চেষ্টা করি। যদি আমার ঘটনাগুলো একটু ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনারা কোথা থেকে এই ঘটনাগুলো শুনতেছেন, যদি আপনাদের ঠিকানাগুলো জানান তাহলে আমি অনেক কৃতজ্ঞ হব। তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা কোথা থেকে শুনতেছেন। এছাড়াও আপনাদের মাঝে যদি কোনো ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের ইমেলে দেওয়া ঠিকানায় ঘটনাটা পাঠাবেন। তাহলে নেক্সট এপিসোডে আপনার সেই ঘটনাটা আমরা রাসেল ভাইয়ের মাধ্যমে অথবা আমরা নিজেরা পড়ে শোনাবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।